ওকে, সো এখানে আমরা যারা আছি, হোপফুলি আমরা এর আগে আমাদের কিছু লাইভ ক্লাস করছিলাম। সো যারা এখানে একদমই নতুন আসছেন বা আমাকে আমার সম্পর্কে হয়তো জানেন না, তাদেরকে ছোট্ট করে আমার যদি একটু ইন্ট্রোটা দিই, কারণ সেটা ইম্পর্ট্যান্ট। কারণ আপনারা আপনাদের একটা গুরুত্বপূর্ণ সময় খরচ করে ক্লাসটা করতে আসছেন। সো কার কাছ থেকে করতেছেন সেটা তো জানা অবশ্যই জরুরি। সেই ব্যক্তিটা কি আসলে ওই কাজ সম্পর্কে জানে কিনা। যার কাছ থেকে যাত্রার কাছ থেকে তো আমরা কোনো কিছু শিখবো না, আমাদের সময়ের কিন্তু একটা দাম আছে। সো আমার নাম আতিকুর রহমান। আমি গত 6 বছর ধরে গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে আছি। আর 5 বছর ধরে অরবিট টেকনোলজিতে, ইউকের একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, যেখানে আমি অ্যাজ এ টিম লিডার হিসেবে আছি গ্রাফিক ডিজাইনের ডিপার্টমেন্টে। অ্যান্ড হচ্ছে আমার একটা পেইড কোর্স আছে ফটোশপ উইজার্ড, যেখানে আমরা শুধুমাত্র ফটোশপের অ্যাডভান্স লেভেলের টপিকগুলো শেখাই, প্লাস হচ্ছে ডিজাইন সাইকোলজি নিয়ে আমরা কাজ করে থাকি। রিজন হচ্ছে, আহ, আমি পেইড কোর্সের কথা এই কারণে বলতেছি, কারণ হচ্ছে আমরা আজকে অনেক কিছু জানবো, যেগুলো আমরা শুধুমাত্র ডিজাইন সাইকোলজির ব্যাপারে কথা বলবো। আমরা এখানে আজকে কোনো ডিজাইন শিখতে আসিনি। কারণ দেখেন, ইউটিউবে আপনি যখন যাবেন, নির্দিষ্ট একটা টপিক লিখছেন, যে ধরেন আপনি ফটো ম্যানিপুলেশন শিখবেন, আপনি ফটো ম্যানিপুলেশন লিখে সার্চ দেন, অসংখ্য টিউটোরিয়াল আপনি কোথায় পাচ্ছেন? ইউটিউবে ফ্রিতে পাচ্ছেন। বাট একটা প্রবলেম আমি ফেস করছি আহ, যখন আমি স্টার্ট করছি তখন থেকে, সেটা হচ্ছে, হ্যাঁ, ওরা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখায় যে আপনি কিভাবে লাইট অ্যাড করবেন, কিভাবে হাইলাইট দিবেন, কিভাবে শ্যাডো দিবেন, কিভাবে পার্সপেক্টিভ ঠিক করবেন, সবই দেখায়। বাট সমস্যাটা আমি যেটা ফেস করছি, যে কেন, মানে কেনর উত্তরটা আমি কখনো ইউটিউবে অলওয়েজ পাই নাই। সেটা হচ্ছে, আমি একটা ফন্ট ইউজ করবো আমার একটা ডিজাইনে, ওই ফন্টের উদ্দেশ্যটা কি? আমার কাছে কি জাস্ট চোখের সৌন্দর্যের কারণে আমি ফন্টটা ইউজ করব, নাকি সেটার পেছনে আসলে কোনো সাইকোলজিক্যাল ইফেক্ট আছে? সেইটা আমাকে সবসময় কি বল, আমাকে নিজেই প্রশ্ন করতো যে কেন এই ফন্টটা আমি ইউজ করলাম। আমি এখানে সেরিফ ফন্ট ইউজ করলাম, মেবি আমি সান সেরিফ ইউজ করতে পারতাম বা কোনো স্ক্রিপ্ট ফন্ট ইউজ করতে পারতাম। আমি সেরিফ ফন্টটাই কেন ইউজ করলাম? এই কেন উত্তর থেকে আমি গত 2-3 বছর ধরে ডিজাইন নিয়ে প্রচুর পরিমাণ স্টাডি করছি, যে ডিজাইনের পেছনের যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে, ওগুলা আমাদেরকে মেজরিটি পাবলিক বা মেজরিটি পার্সন, মেন্টর, ইউটিউব শেখায় না। আমি বলতেছি না কেউই শেখায় না, বাট আমি বলতেছি মেজরিটি। সো সেই বিষয়গুলো একটু চিন্তা করে আমার মনে হয়েছে যে আমাদের দেশে এই বিষয়টার একটু ঘাটতি আছে। এখানে আমি অনেকজনকে চিনি যারা অলরেডি ভালো ডিজাইনার, অনেকে আমার স্টুডেন্টও আছে, প্লাস আমি আরো বেশ কয়েকজনকে চিনি তারা ভালো ডিজাইনার। বাট বেশ কিছু ডিজাইন আমি যেটা খেয়াল করে দেখি, যে হ্যাঁ, আমার ডিজাইনটা প্রিটি। দেখেন, একটা কথা মনে রাখবেন, প্রিটি ডিজাইন আর সেলেবল ডিজাইন দুটোর মধ্যে তফাৎ আছে। প্রিটি ডিজাইন আপনার চোখে দেখতে ভালো লাগছে, ওকে, বাট সেলেবল ডিজাইন কোনটা? যেটা সেল হচ্ছে। আপনি যখন খেয়াল করে দেখবেন, এখানে যারা এজেন্সিতে কাজ করেন তারা হয়তো বা বিষয়টাকে রিলেট করতে পারবেন, যে অনেক সময় আপনাদেরকে এমন ডিজাইন করা লাগে যে ডিজাইনটা আপনার নিজেরই পছন্দ না, বাট ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে বাধ্য হয়ে ডিজাইনটা করা লাগতেছে। কেন? ওই ডিজাইনটা আসলে মানুষ খাচ্ছে। সোজা কথা, মানুষ ওই ডিজাইনটা খাচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনার ওই মুহূর্তে প্রিটি ডিজাইন বা অ্যাস্থেটিক ডিজাইনের লজিক দেখায় কোনো লাভ নাই, বা আপনি বলতে পারবেন না যে আমি তো এখানে ডিজাইনের সমস্ত প্রিন্সিপাল মেনটেন করছি, কিন্তু এই ডিজাইনটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করলো না। তখন এই লজিকটা আসলে খাটে না। ওই যে ইংলিশে একটা কথা আছে, ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট, সোজা কথা। ওকে, সো আমরা লেকচার না দিই, আমরা চলেন আমাদের সরাসরি টপিকে চলে যাই। আমি দুর্ভাগ্যবশত পিডিএফ ফাইল রেডি করতে চাইছিলাম, বাট সময় হয়ে ওঠে নাই। ইন ফিউচারে যদি আমি পিডিএফ রেডি করি, আপনাদেরকে আমি দিয়ে দিব। ওকে, সো আমাদের আজকের টপিক কি? আমরা ডিজাইনের সাইকোলজি নিয়ে 5টা ক্লাস করব প্রতি শুক্রবারে রাত 10টা থেকে। তার মধ্যে আজকে আমাদের একটা প্রথম ক্লাস, যেখানে আমরা ফন্টের সাইকোলজি এবং হিউম্যান বিহেভিয়ার সম্পর্কে জানবো। আমরা আগে বলতেছি, আমরা এখানে কোনো ডিজাইন শিখতে আসি না। হ্যাঁ, আপনি যদি আজকের ক্লাসটা স্টার্ট টু ফিনিশ করতে পারেন, আমি আপনাকে অ্যাটলিস্ট এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো, ফন্ট নিয়ে কালকে থেকে আপনার আর কোনো ঝামেলা হবে না। তাহলে আমরা শুরু করি আমাদের টপিক। প্রথমত, সবার কাছেই আমাদের ফটোশপ আছে, ইনস্টল করা আছে। আমরা সবাই ফন্ট ইউজ করতেও জানি, সবাই কালার অ্যাপ্লাই করতে জানি।
কিন্তু কেন কিছু ডিজাইন মানুষকে ওয়াও বলতে বাধ্য করে আর কিছু ডিজাইন মানুষ ইগনোর করে? আমরা যখন পিন্টারেস্টে ঢুকি, মেজরিটি ডিজাইন আমরা দেখেই বলি যে ওয়াও, ডিজাইনটা তো খুব সুন্দর। ওই যে একটু আগে বললাম প্রিটি ডিজাইন আর সেলেবল ডিজাইন তফাৎ আছে। সো যখন আমরা পিন্টারেস্টে ঢুকতেছি, বিহন্সে যাচ্ছি, আদার্স যেই ওয়েবসাইটগুলো আছে যেখান থেকে আমরা ডিজাইনের রিসোর্সগুলা কালেক্ট করে থাকি, ওইটা কেন প্রিটি ডিজাইন হয়েছে, ওইটা কেন এক্সেপশনাল ডিজাইন হয়েছে, বা আমি বলতে বাধ্য হচ্ছি যে হ্যাঁ এইটা ওয়াও ডিজাইন। সো আমি এখানে আপনাদের কাছে টুল শেখাইতে আসি নাই। টুলস আমরা সবাই জানি, বেসিক টুল বলেন, মিড লেভেল টুল বলেন, সেগুলো আপনি ইউটিউবে ফ্রিতেই পাবেন, সেগুলো নিয়ে কথা বলার কোনো মানে নেই। আমি আপনাদেরকে শেখাতে আসছি যে কিভাবে আপনার ডিজাইন হিউম্যান ব্রেনকে ডিজাইন দিয়ে কন্ট্রোল করে। কথাগুলো একটু মাথার উপর দিয়ে যেতে পারে, একটু পরে আমরা ইনশাল্লাহ এক্সাম্পল সহ দেখব। সো সেইটা বোঝার আগে আমাদেরকে একটু কিছু প্রিন্সিপাল সম্পর্কে জানা লাগবে। সেটা হচ্ছে, প্রথমেই হচ্ছে আপনার দ্য গুটেনবার্গ প্রিন্সিপাল। এই গুটেনবার্গ প্রিন্সিপালটা যদি আপনি না জানেন, তাহলে আপনি মোটামুটি ডিজাইনের প্রথম প্রিন্সিপালটা জানেন না, সোজা কথা। এটাকে আমরা বলতে পারি দ্য গুটেনবার্গ প্রিন্সিপাল অ্যান্ড এ রিডিং প্যাটার্ন। এই জিনিসটা কিভাবে কাজ করে, বা এই প্রিন্সিপালটা কিভাবে কাজ করে, সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে মানুষ একটা ডিজাইন কিভাবে দেখে। এখানেই আপনার কাজ করে কি গুটেনবার্গ প্রিন্সিপাল। এখন এটার আমরা যদি ছোটখাটো একটা ব্যাখ্যা দেওয়ার ট্রাই করি, যে মানুষের চোখ সাধারণত একটা লেআউটকে, ইংরেজি ওয়ার্ড জ্যাড আছে, জ্যাড প্যাটার্নে স্ক্যান করে। আবার এইটাকে আবার কি 4 জোনে ভাগ করা হয়। আমি একটু ফটোশপটা ওপেন করি, একটু এক্সাম্পল আকারে দেখাইলে হোপফুলি আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, ধরুন আমি জাস্ট 1080 বাই 1350 একটা সাইজ দিলাম। সো ওই যে বললাম গুটেনবার্গ প্রিন্সিপালটারও আবার কি 4টা জোন আছে। সো ধরেন লেটসে আমরা একটা জেড প্যাটার্ন নেই, ফন্ট এটা হবে না, আর একটা রিডেবল প্রপার ফন্ট ইউজ করি, লেটসে এটা। তাহলে এই যে কি বললাম, মানুষের চোখ এই জ্যাড প্যাটার্নে স্ক্যান করে। একজন অডিয়েন্স যখনই একটা ডিজাইন দেখে, তখন তার প্রথম নজর কোথায় পড়ে? আমি একটু দেখাই। ওকে, সবার আগে মানুষের নজর পড়ে এই এরিয়াটা, যেইটাকে আমরা বলে থাকি প্রাইমারি অপটিক্যাল এরিয়া, মেইন কেন্দ্রবিন্দু। যেইখানে আপনার কি থাকতে পারে, মেইন মেসেজ থাকতে পারে বা লোগো থাকতে পারে, নট নেসেসারি এটা আবার অলওয়েজ। আমি বলতেছি মোস্টলি। মাথায় রাখবেন, অনেক সময় লোগো কিন্তু আমরা প্রয়োজনের খাতিরে এখানেও রাখি, মিডেলেও রাখি, এখানেও রাখি, ঠিক আছে, প্রয়োজনের খাতিরে, বাট ডিজাইনের ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট দেয় সেই হিসেবে। বাট আমরা প্রিন্সিপালগুলো শেখা ট্রাই করতেছি। দেন আপনার সেকেন্ড কোন দিকে যায়, কোন জোনে যায়, সেটা হচ্ছে এইভাবে স্ক্যান করে এই জায়গায় আসে, যেটাকে আমরা বলে থাকি কি স্ট্রং ফ্যালো এরিয়া। আমি একটু লিখে দিই, স্ট্রং ফ্যালো এরিয়া। ওকে, দেন স্ক্যান হতে হতে এখানে আসে। এখন দেখেন স্ক্যান যেখানে হচ্ছে, তার মানে এই জায়গাটাতে আপনার কি অবশ্যই মেইন কেন্দ্রবিন্দু থাকে, যে আপনার মেইন হেডিং হইতে পারে, ছবি থাকলে ছবি হইতে পারে, মেইন অবজেক্ট থাকতে পারে, প্রোডাক্ট থাকতে পারে, এনিথিং। বাট ওই যে স্ক্যানটা কিভাবে করতেছে, এইভাবে, ঠিক আছে। তবে মাথায় রাখবেন এইটাকে, মানে এই সেকশনটা, এই জায়গাটাকে আমরা আবার বলে থাকি
উইক ফ্যালো এরিয়া। উইক কেন? এই জায়গাটাতে মানুষের নজর একটু কম যায়, এই কারণে এটা গুরুত্ব কম পায় বলে এটাকে আমরা উইক বলতেছি। এটা স্ট্রং, এটা মেইন, আর এটা উইক। আর লাস্টে মানে একেবারে স্ক্যানিং এর শেষ পর্যায়ে যেটা মানে মানুষের চোখ এসে থামে, সেখানে আমরা কল টু অ্যাকশন বাটন ইউজ করতে পারি, যেটাকে আমরা বলে থাকি কি টার্মিনাল এরিয়া। সো এই গুটেনবার্গ প্রিন্সিপালটা যদি আমরা বুঝতে পারি কি এটা একদম ইজি প্রসেস, আমার মনে হয় না এটা টাফ কিছু। জ্যাক প্যাটার্নে একটা মানুষ স্ক্যান করে থাকে। আরো বেশ কিছু কিন্তু সিস্টেম আছে, কম্পোজিশন রুলস আছে, ওগুলা ইন ফিউচারে মেবি আমি আলোচনা করতেও পারি। রুল অফ থার্ড আছে, গোল্ডেন রেশিও আছে, আরো ব্লা অনেক ধরনের প্রিন্সিপাল আছে। সো আশা করি আমরা এই প্রসেসটা তো বুঝতে পারছি। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আপনার একটা জিনিস মাথায় রাখা লাগবে, আপনি যদি টাইপোগ্রাফি এই ফ্লো অনুযায়ী না সাজান, নট অলওয়েজ, একটা কথা আমি বারবার বলতেছি, নট অলওয়েজ, তো তাহলে মানুষ আপনার মেসেজটা কিন্তু ইগনোর করার সম্ভাবনা বেশি। মানে আপনি যদি মানুষের স্ক্যানিং প্রসেসটাকে ফলো না করেন, কারণ ওই যে বললাম ডিজাইন শুধু করলেই হবে না, সেটার পেছনে সাইকোলজিটা আপনাকে মেনটেন করা লাগবে। ওকে, এবার আসেন আমরা একটু টাইপোগ্রাফির সাইকোলজি নিয়ে কথা বলি। ফন্ট আমাদের অবচেতন মনে কিন্তু একটা ইমোশন ক্রিয়েট করে দেয়। কেমনে? আমরা এটা একটু, আচ্ছা ডিলিট করার দরকার নাই, ধরেন এটা আমরা একটা সেরিফ ফন্ট ইউজ করি, দেন sans serif, দেন এখানে লেটস সে স্ক্রিপ্ট। ওকে, আরেকটা আমরা ডিসপ্লে অর স্ল্যাব সেরিফ। ওকে, সো সেরিফ ফন্টটাকে আমরা যে কোনো একটা সেরিফ আপাতত ইউজ করি, ধরেন আপাতত র্যান্ডম একটা ইউজ করি, টাইমস নিউ রোমান। আচ্ছা না, এটা না, আমার একটা পছন্দের ফন্ট আছে ডেন্টন, এইটা sans serif এটাই থাকুক, নিউ মন্ট্রিল। স্ক্রিপ্টের মধ্যে লেটস সে মিস্ট্রাল। ডিসপ্লের মধ্যে আমরা বা ডেকোরেটিভ হইতে পারে, ধরেন কথার কথা আপাতত এটা ইউজ করলাম, যদি এটা স্ল্যাব ফন্ট না, জাস্ট এটা আমি ডিসপ্লে হিসেবে ইউজ করলাম। ওকে, এইগুলো আপাতত আমি অফ রাখি। প্রথমে আসেন সেরিফ ফন্ট জিনিসটা কি, আমরা এখানে অনেকে জানি। দেখেন, সেরিফ ফন্ট প্রথম কথা হচ্ছে একটা ট্রাস্ট বিল্ড করে, কারণ এগুলো আমাদের ছোটবেলায় আমরা যে পাঠ্য বইগুলো পড়ছি, ইংলিশ বইগুলো আপনি যদি চেক আউট করেন, আপনি দেখবেন মেজরিটি ফন্টগুলো ইউজ করা হয় সেরিফে, নট sans serif। চেক করে দেখবেন, হয়তোবা এখনকার বইয়ে কি আছে আমি সেটা জানি না, বাট আমরা ছোটবেলা থেকে যেগুলো পড়ে আসছি sans serif প্লাস, সরি সেরিফ প্লাস, আপনি নিউজ পেপার ম্যাগাজিন ওই সমস্ত বুকের ক্ষেত্রেও দেখবেন যে মেজরিটি ক্ষেত্রে সেরিফ ইউজ করা হয়। আমি বলতেছি মেজরিটি, কেউ কেউ আবার sans serif ইউজ করে। কেন? আমাদের ব্রেন এটাকে অথরিটি হিসেবে চেনে, ওই যে ছোটবেলা থেকে আমরা শিখে আসছি বা দেখে আসি। আমি বুঝতে পারতেছি সেরিফ মানে কি একটা অথরিটি, যেমন টাইমস নিউ রোমান হইতে পারে, দেন ডেন্টন হইতে পারে, আইভি প্রেস্টো, এই ধরনের কিছু ফন্ট আছে, তারপরে বেসকারভিল মেবি, নাম সঠিক আমার মনে নেই। তাহলে এগুলা চেনার সহজ উপায় হচ্ছে এগুলার ছোট ছোট কিন্তু কিছু পা থাকে, এক্সট্রা এইজেস যেটাকে আমরা বলি। আমি বোঝার জন্য ইজিলি বলতেছি যে ছোট ছোট পা আছে। সাইকোলজিক্যালি যদি আমরা চিন্তা করি, এগুলা একটা ঐতিহ্য, সম্মান এবং কি লাক্সারি কাইন্ড অফ ফিল বোঝায়। ঠিক আছে, ঐতিহ্য মানে পুরান কোনো ঐতিহ্য, রাজা মহারাজাদের আপনি কিছু একটা ডিজাইন করতেছেন, ওইটা একটা ঐতিহ্যের মধ্যে পড়তেছে। এখন ওই ডিজাইনের মধ্যে আপনি যদি একটা sans serif ফন্ট ব্যবহার করেন, বিষয়টা কিন্তু মিললো না, মানে সাইকোলজিক্যালি তো যায় না। কারণ sans serif ফন্ট আমরা জানি যে সেটা মডার্ন, ঠিক আছে, এটা একটা টেকি ভাইব দেয় আমাদেরকে, বা সফটনেস বোঝায়।
তাহলে বড় বড় নিউজ পেপার থেকে শুরু করে ইভেন আপনি লাক্সারি ব্র্যান্ড রোলেক্স দেখতে পারেন। তারপরে মেবি এটা আমেরিকার যেই সংবাদপত্রের নাম কি জানো, নিউ ইয়র্ক টাইম মেবি, ওদের লোগোগুলো আপনি দেখবেন একেবারে সেরিফ ফন্ট। কেন? তারা মানুষের মধ্যে একটা ট্রাস্ট বিল্ড করতে চায়। নিউজ পড়ে যদি আমি ট্রাস্ট না পাই তাহলে আমার মনে হবে যে না, ওদের নিউজটা ভুয়া, ভুল সংবাদ দেয়, এমন একটা ভাই, রাইট? তাহলে আমরা যদি একটু স্যান্স সেরিফের দিকে আসি, স্যান্স সেরিফ এটা মডার্ন, কারণ এগুলার স্ট্রোকগুলো একেবারে ক্লিন, কোনো পা নাই, এক্সট্রা কোনো পা নাই। এবং এগুলো যখন আমরা পড়ি আমাদের ব্রেন কিন্তু কম এনার্জি খরচ করে। কেন? আমাদের পড়তে তেমন একটা কষ্ট হয় না। এই কথাটা সেরিফ আমি হয়তো বা ইজিলি পড়তে পারতেছি কারণ এটা শর্ট, বাট এটা যদি প্যারাগ্রাফ আকারে হইতো আমার পড়তে একটু হলেও কি ব্রেন ইউজ করা লাগতো। ব্রেন ইউজ করা লাগতো মানে ব্রেনে আমাদের একটু কষ্ট বেশি পড়তো। বাট এটা যতটাই প্যারাগ্রাফ বড় হোক না কেন আমাদের ব্রেনে কি আরাম পাবে, আমরা এতটা কষ্ট পাবো না, বা আমাদের ব্রেনে কি এনার্জি একটু কম খরচ হবে। যেমন হইতে পারে হেলভেটিকা, মনসেরাট, পপিন্স আছে, নিউ মন্ট্রিল, আরো ব্লাবলা অনেক আছে। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে সফটনেস বা আধুনিকতা বলতে পারেন, বা কি হইতে পারে দক্ষতার প্রতীক, কাইন্ড অফ এমন কিছু। আপনি যদি একটু খেয়াল করে দেখেন অ্যাপল, তারপরে ইভেন গুগল, ওদের লোগোগুলো একটু খেয়াল করে দেখবেন। মেবি আমি ডাউনলোড করে রাখছি, আমরা যদি গুগলের লোগোটা দেখি, দেখেন একদম সিম্পল একটা স্যান্স সেরিফ ফন্ট। কেন? এখন অনেকে আমার মানে অনেক সময় বলে যে গুগলের ফন্ট এত ইজি, আমি নিজেও বানাতে পারবো। হ্যাঁ, আপনি বানাতে পারবেন, কিন্তু আইডিয়াটা তো আপনার আগে আসে নাই, তাই না? কেন এটা এই স্যান্স সেরিফটা ইউজ করা হয়েছে? অডিয়েন্সকে বোঝানোর জন্য যে আমরা একটা টেক কোম্পানি, কিন্তু আমাদের মধ্যে একটা ফিউচারিস্টিক ভাইব আছে, একটা মডার্ন ভাইব আছে। এই কারণে ওরা এখানে স্যান্স সেরিফ ইউজ করছে। চিন্তা করেন গুগলে যদি স্যান্স সেরিফের পরিবর্তে সেরিফ ফন্ট ইউজ করা হইতো, আপনার কাছে কি সেই অথরিটি বিল্ড হইতো? চিন্তা করেন। আমি যদি অ্যাজ এ অডিয়েন্স চিন্তা করি, অ্যাপল বা গুগলে সেরিফ ফন্ট আমার কাছে উইয়ার্ড লাগবে। আবার আসেন কোকা কোলা, ও না ইউজ করছে সেরিফ, না ইউজ করছে স্যান্স সেরিফ, সেই ইউজ করছে একটা স্ক্রিপ্ট ফন্ট। কোথায়? এই যে, ও ইউজ করলো একটা স্ক্রিপ্ট ফন্ট। কিন্তু কেন? না এটাতে আপনার অথরিটি প্রয়োজন আছে, না এইটার মধ্যে আপনার ওই যে মডার্ন ভাইবের প্রয়োজন আছে, এইটার মধ্যে একটা নস্টালজিয়া ভাইব প্রয়োজন। ঠিক আছে, বোঝা ট্রাই করেন, সিম্পল বিষয়। যদি আপনি এটাকে খুব হার্ড ভাবে দেখেন তাহলে বিষয়টা হার্ড। কোক খাওয়ার পরে আপনি একটা নস্টালজিয়া ফিল করতেছেন। ঠিক আছে, ওই ইমোশনটার কারণে ওরা এখানে ইউজ করছে একটা স্ক্রিপ্ট ফন্ট। ঠিক আছে, নট সেরিফ, নট সান সেরিফ, কারণ এটা মানুষের হাতের লেখার মতো এবং এটার মধ্যে একটা হিউম্যানাইজ ভাইব আছে। কিন্তু আপনি এখন ধরেন কোন একটা মডার্ন ডিজাইন করতেছেন, সরি মডার্ন কর্পোরেট ডিজাইন, ওই কর্পোরেট ডিজাইনের মধ্যে আপনি কি করলেন, হেডিংটা দিলেন একটা সেরিফ বা সান সেরিফ, দেন প্যারাগ্রাফের ক্ষেত্রে আপনি একটা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করলেন, আপনি দিলেন ব্র্যান্ডের 12টা বাজে। কেন? প্রফেশনাল মানে কি? কর্পোরেট প্রফেশনালরা যে ডিজাইনটা করবে সেখানে মেজরিটি ক্ষেত্রে স্যান্সিরিভটা ইউজড হয় আপনার এজ এ কি বলে হেডিংটা, সাব হেডিং বা বডি কন্টেন্ট সেটা আপনার একেবারে ক্লিন অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার ফন্ট হইতে হবে, যেটা রিডেবল, পড়তে পারতেছে অডিয়েন্স। দ্যাট মিনস একটা সান সেরিফ আমরা ফন্ট ইউজ করতে পারি, বা এখন একটা অনেক ট্রেন্ড আছে সেটা হচ্ছে মোনোস্পেসড ফন্ট। আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলা টিউটোরিয়াল আছে, সেগুলো দেখবেন ফন্ট নিয়ে বা ডিজাইনের এসব নিয়ে, আরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার আসেন ডিপ সাইকোলজি। আমরা যদি একটু খেয়াল করি যে শার্প এজ, এই যে শার্প এজ, এগুলা আমাদেরকে কি, আমাদের ব্রেনকে এক ধরনের বলতে পারেন অ্যালার্ট করে। কিন্তু এইটার পরিবর্তে ধরেন আরেকটা ফন্ট নাম কি জানো, রোবোটো রাউন্ডেড মেবি, রোবোটো রাউন্ডেডটা আমার কাছে নাই, থাকার কথা তো।
আচ্ছা, আমরা যদি এটা দেখি, এই ফন্ট রোবোটো বোল্ড, এইটার শার্পগুলো কিন্তু এই সরি এজগুলো কিন্তু শার্প, যার কারণে এটা আপনাকে একটা অ্যালার্ট দিচ্ছে। কিন্তু এটা যদি ধরেন একটু রাউন্ডি ফন্ট হইতো, আমার কাছে থাকার কথা কিন্তু এখন খুঁজে পাইতেছি না। এটা তো রোবোটো স্ল্যাব, এটাও রাউন্ড না, এইটা রাউন্ড, হেলভেটিকা রাউন্ড। এইটার কিন্তু এজেসটা কি শার্প না এদের মতো। সো আপনি যখন রাউন্ড দিচ্ছেন তখন আপনার ব্রেন আপনাকে একটা রিল্যাক্স ভাইব দিচ্ছে, ঠিক আছে? সো কখন আপনি রাউন্ড ইউজ করবেন, কখন আপনি শার্প ইউজ করবেন, টোটালি এখানে সাইকোলজির খেলা, না আর কিছু না। ওকে, এবার আসেন পরবর্তী আমরা টপিকে যদি যাই, সেটাকে আমরা বলে থাকি প্রসেসিং ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি স্পেলিং ঠিক, হ্যাঁ ঠিক আছে। তো প্রসেসিং ফ্লুয়েন্সি জিনিসটা কি? ধরেন যদি কোনো ফন্ট সাইজ এবং লাইন হাইট ভুল হয়, মানুষের ব্রেন সেই ইনফরমেশন প্রসেস করতে কিন্তু একটু কষ্ট পায়, মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? ফন্টের সাইজ বললাম এবং লাইন হাইট, যেটাকে আমরা লিডিং বলে থাকি। ধরেন আমরা কোন একটা প্যারাগ্রাফ টেক্সট নেই, ধরেন লেফট লাইন আপাতত, এটা 0 থাকুক। ওকে, সো প্রসেসিং ফ্লুয়েন্সি আমরা যদি একটু বাংলায় বলি, সেইটাকে আমরা বলতে পারি কি, আহ, কি যেন বলে, মানুষের আচরণকে আমরা এক প্রকার নিয়ন্ত্রণ করতেছি। ধরেন এইটার হাইট আমরা একটু কমাই দিই। এখন আপনি যদি দেখেন কেমন যেন একটু লেগে লেগে আছে, অবশ্যই জিনিসটা উইয়ার। এখন আমি 9 রাখলাম, স্টিল আমার কাছে ভাল লাগতেছে না, কারণ আমার মনে হচ্ছে এটার মধ্যে কোনো নিঃশ্বাস নেওয়ার জায়গা নাই। আমি যদি আরেকটা করি 10, স্টিল আমার কাছে মনে হচ্ছে আরেকটু করা যাইতে পারে। 11 আমার কাছে বেটার মনে হচ্ছে, 12 আমার কাছে বেস্ট মনে হচ্ছে। এটার একটা ছোট্ট একটা রুলস আমি আপনাদেরকে শেখাই, সেটা হচ্ছে কখনো যদি আপনি প্যারাগ্রাফ ইউজ করেন, তখন মেজরিটি ক্ষেত্রে আমরা এটা কি রাখি, অটোতে রাখি। কিন্তু এটার খুব সিম্পল একটা রুলস আছে, সেটা আপনি ফলো করবেন। ধরেন আপনার ফন্টের সাইজ কত, 10। এখন আপনি জানেন না কত গ্যাপ দিলে, মানে কত লিডিং দিলে সেইটার দেখতে ভালো লাগবে। সেটার একটা খুব সিম্পল রুলস, সেটা হচ্ছে আপনার ফন্টের সাইজের সাথে আপনি লিডিং এর সাইজে 2 অথবা 3 যোগ করবেন। মানে 10 যদি হয় তাহলে আপনি লিডিং রাখতে পারেন 12। যদি দেখেন যে 12 অতটা ভালো লাগতেছে না, তখন আমরা করে দিব কি 13। এটা একটা সিম্পল রুলস, 2 অথবা 3 যোগ করবেন। বাট সামটাইমস দেখবেন এমন কিছু ফন্ট আপনি ইউজ করছেন যেখানে আপনি 2 বা 3 যোগ করলেও ভাল লাগতেছে না, তখন আপনাকে কি করা লাগবে, আপনার চোখের আন্দাজ দিয়ে সেটাকে ফিক্স করা লাগবে। আই হোপ বিষয়টা ক্লিয়ার। প্রসেসিং ফ্লুয়েন্সিটা আমরা যদি আরেকটু ভালোভাবে বোঝা ট্রাই করি, যে কিছু ব্র্যান্ড খুব সহজ ফন্ট ব্যবহার করে। একটু আগে আমরা দেখলাম গুগলের ফন্টটা একেবারে সহজ। কেন? মানুষের ব্রেন হচ্ছে অলস, সোজা কথা। আমরা বাঙালিটা না, মানুষের কথাই বলবো। মানুষের ব্রেন হচ্ছে অলস, সে যা সহজ সে পড়তে পারে সেটাকেই মনে করে সত্য, এবং সেটাকেই মনে করে যে হ্যাঁ এটা ইজি, এবং সেটা মেমোরেবল থাকে তার কাছে। যার কারণে মেজরিটি ক্ষেত্রে আপনি দেখবেন যে দুনিয়ার যত বড় বড় ব্র্যান্ড হোক না কেন, তাদের লোগোগুলো হয় একেবারে সিম্পল এবং মিনিমাল। অতিরিক্ত তারা কিচ্ছু ব্যবহার করে না, অ্যামাজন থেকে শুরু করে মাইক্রোসফট যাই দেখেন না কেন, একদম সিম্পল মিনিমাল, কারণ আমাদের ব্রেন হচ্ছে অলস। এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি যে ধরেন আপনি কাউকে জিম করার ইনস্ট্রাকশন দেন, এখন সেইটা যদি আপনি ধরেন খুব একটা হার্ড বা ডেকোরেটিভ ফন্টে লেখেন, তখন মানুষের ব্রেইনে সেট আপ হবে যে কি ব্যায়ামটা মনে হয় টাফ,
আমাকে দিয়ে এটা হবে না, একটু সহজ ব্যায়াম হইলে মনে হয় আমার জন্য ভালো হইতো। এই যে মানুষের সাইকোলজি নিয়ে কাজ করতেছে, মানুষের আচরণটাকে বোঝার ট্রাই করতেছে লোগোর সাহায্যে বা ফন্টের সাহায্যে। সো মানুষকে যখন আমি বোঝানোর ট্রাই করব যে না ভাই আমি সহজ ব্যায়াম শেখাবো, সহজ ব্যায়ামে তুমি ইফেক্টিভ কিছু পাবার, সেই ক্ষেত্রে আমি আমার লোগোটা ইউজ করতে পারি ডেফিনেটলি সিম্পল এবং মিনিমাল। ঠিক আছে, একদম সহজ কথা। মানে ইউজারকে দিয়ে যদি আপনি কোনো কাজ করাতে চান, টাইপোগ্রাফি সবসময় ক্লিন রাখেন। ঠিক আছে, আরো একটা এক্সাম্পল আমরা দিতে পারি যে ধরেন আপনি কোন একটা ব্যাংকের লোগো বানাবেন, কথার কথা। এখন টাইমস নিউ রোমান বা যে কোনো সেরিফ ডেন্টন হইতে পারে, দেন বা জর্জিয়া মেবি সেরিফের মধ্যে পড়ে, আই এম শিওর না। কেন? কারণ মানুষের মস্তিষ্কে এই ফন্টটা পুরান, আর ওই যে বিশ্বাসযোগ্যতা হিসেবে মানুষের মাথায় সেট আপ হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলো যদি বুঝতে পারেন অনেক অনেক ইজি হয়ে যাবে। তাহলে আমরা পরের টপিকে যাই, সেটা হচ্ছে ফন্ট পেয়ারিং। হ্যাঁ, ফন্ট পেয়ারিং এইটার প্রবলেম ফেস করেন নাই, আমি শিওর যে আপনাদের মধ্যে এমন কেউ নাই, কারণ আমরা নিজেরাও এই সমস্যাতে ফেস করে আসছি। যখন ডিজাইন করতাম বুঝতে পারতাম না যে ফন্ট পেয়ার কেমনে করব, কার সাথে কাকে মিলাইলে দেখতে ভালো লাগবে। এইটা নিয়ে কারো কোনো লাইফে কোনো স্টোরি আছে কিনা, বা কেউ কোনো প্রবলেম ফেস করছেন কিনা, কেউ যদি শেয়ার করতে চান। এনিওয়ান? কেউ এই প্রবলেম ফেস করেন নাই? একজনে, জাস্ট একজন মাঝে মাঝে হয়? আমি রাইট নাওর কথা বলতেছি না, কিন্তু আমি বলতেছি কখনো এই জিনিসগুলো আমরা প্রবলেম ফেস করছি কিনা। আই হোপ এখন অনেকেরই স্যার, হয় না। আই থিঙ্ক ম্যাক্সিমাম সবারই হয়, হয়তো আপনার মাইকের সামনে বলতে পারছে না। কিছুদিন আগেও আমার আমার সাথে এরকম হয়েছে। একটা সমস্যা কি দেখেন, আমরা কমিউনিকেশনের মধ্যে, আমি অ্যাটলিস্ট বলবো যে বাঙালিরা খুবই খারাপ কমিউনিকেশনে। আমরা কমিউনিকেট করি না, আমরা ইন্টারাকশন করি না। আপনি যত বেশি মানুষের সাথে কথা বলবেন, যত বেশি ইন্টারাক্ট করবেন, আপনি দেখবেন আপনার অনেক কিছু চেঞ্জ হয়েছে। ধরেন কথার কথা, আপনি একটা বিষয় পারেন, হ্যাঁ আমি এই বিষয়টা পারি, তারপরে বলবেন যে না ভাই আমি পারি না, না ভাই আমি মেবি এটা এমন এমন। কেন? জাস্ট একটু কমিউনিকেশনের জন্য, জাস্ট ওই মানুষটার সাথে আপনি একটু কি ইন্টারেক্ট করার ট্রাই করতেছেন, তার সাথে একটা বন্ধুত্ব ভাইব ক্রিয়েট করতে চাচ্ছেন। কিন্তু আমাদের মধ্যে একটা অ্যারোগেন্স বা ইগনোর, কি বলে, অহংকার চলে আসে। আরে ভাই আমি এটা পারি, তোমার এ বলার দরকার কি? থাক না, পারেন আর কি, কথা বলেন, মানুষের সাথে ইন্টারেক্ট করেন। এই যে আমি যদি এখন নন স্টপ ক্লাস করাই যাই আপনাদের সাথে আমি কোনো ইন্টারাকশন না করি, বোরিং লাগবে, আমার নিজেরই বোরিং লাগবে। ঠিক আছে, মানে আমি বলতে চাচ্ছি ফোন পেয়ারিং এর প্রবলেমটা আমরা কি লাইফে কখনো কখনো ফেস করছি কিনা। মানে ধরেন আমি একটা ডিজাইন করব কিন্তু বুঝতেই পারতেছি না কার সাথে কাকে ম্যাচ করাবো, কোন ফন্টের সাথে কোনটা বেস্ট হবে। এই প্রবলেমগুলো আমরা ভাই কোনো এটা, কখনো ফেস করছি কিনা, বা এটা নিয়ে কারো কোনো স্টোরি আছে কিনা। জি ভাই এটা তো অলওয়েজ হয় ভাই। মানে ফোন পেয়ারিং নিয়ে খুব আসলে ঝামেলায় থাকি। মানে হ্যাঁ, এইটা আমি অ্যাটলিস্ট বিলিভ করি যে এই প্রবলেম ফেস করে নাই, সে দুনিয়ার যত বড় ডিজাইনার হোক না কেন, স্টার্টিং ক্যারিয়ারে সেটা ফেস করছেই করছে। ইভেন এখনো অনেকেরই হয়, আপনি দেখবেন অনেক ভালো ডিজাইনাররাও বলে যে হ্যাঁ ভাই স্টিল নাও আমি প্রবলেমটা ফেস করি। তাহলে আসেন এটার সলিউশনটা কি। এটার আসলে সলিউশনটা খুবই সিম্পল। আমরা চিন্তা করি কি, পিন্টারেস্টে গেলাম, একটা ডিজাইন দেখলাম, ওয়াও একটা দারুণ ফন্ট। আপনি কি করলেন, আপনি চিন্তা করলেন যে ওকে ফাইন, এটা আমি আমার নেক্সট ডিজাইনে ইউজ করব। আরে ভাই ওই ফন্টটার টপিক হচ্ছে একটা, আপনার ডিজাইনের টপিক আরেকটা, ওই ফন্ট আপনি কেমনে ব্যবহার করবেন? জাস্ট দেখতে সুন্দর এই কারণে? মাথায় রাখবেন আপনি সাইকোলজি নিয়ে কাজ করতেছেন,
ডিজাইনের প্রিন্সিপাল নিয়ে কাজ করতেছেন, জাস্ট আরেকজনের ফন্টটা দেখতে চমৎকার লাগছে তার মানে এই না যে সেটা আপনার ডিজাইনে কাজ করবে। ওই যে একটু আগে বললাম গুগলের ফন্টে সেন্সিটিভের পরিবর্তে আপনি ইউজ করলেন সেরিফ, দেখতে শেষ, মানে কাহিনী ওখানেই শেষ। কোকা কোলার ডিজাইনে লোগোটা আপনি ইউজ করলেন কোনো প্রকার একটা সেরিফ বা সেন্সিটিভ, শেষ। সো আপনি যখন কোন একটা ডিজাইন দেখে ওই ফন্টটা চুজ করার ট্রাই করবেন, আপনাকে আগে খেয়াল রাখতে হবে ওই ফন্টটার সাইকোলজি আপনার ডিজাইনটার সাইকোলজির সাথে ম্যাচ করতেছে কিনা, ওই ডিজাইনের অডিয়েন্স আপনার ডিজাইনের অডিয়েন্স সেম কিনা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ফন্ট পেয়ারিং এর এই ঝামেলাটা হওয়ার একটাই রিজন, আমরা ফন্ট শুধু কি সুন্দর ফন্ট খুঁজি, কিন্তু আমাদের খুঁজতে হবে কি জানেন, রাইট ফন্ট, মানে কোন ফন্টটা আমাদের ডিজাইনের জন্য পারফেক্ট বা সঠিক। সুন্দর ফন্ট না, আবারও বলতেছি, ফন্ট চুজ করবেন সুন্দর না, রাইট ফন্টটা, তাহলে আপনার ঝামেলা 50% ওখানেই শেষ। তাহলে ফন্ট পেয়ারিং এর প্রথম যেই একদম সিম্পল ফর্মুলা, সেইটাকে আপনি বলতে পারেন কন্ট্রাস্ট রুল। তাহলে কন্ট্রাস্ট রুলটা জিনিসটা কি, লেটস সে ফন্ট আমি একটু চেঞ্জ করি। ওকে, সো কন্ট্রাস্ট রুল, তারপরে হচ্ছে আমাদের আরো বেশ কয়েকটা রুলস আছে। আসলে শুধুমাত্র কন্ট্রাস্ট রুল বললে ভুল হবে, যেমন আরো কয়েকটা রুলস ছিল, আমি এগুলো আসলে নোট ডাউন না করার কারণে আমি নিজে অনেক কিছু ভুলে গেছি। একটা হচ্ছে কন্ট্রাস্ট রুল, তারপরে ধরেন আপনি আহ কি করতে, এটা কি যেন বলে, নামটা অনেক সময় মাথায় আসে না। আচ্ছা, আমি তো টু হচ্ছে সেম ফ্যামিলি ফন্ট হইতে পারে, দেন আরেকটা হইতে পারে সুপার ফ্যামিলি। ঠিক আছে, আরো কিন্তু অনেক ধরনের রুলস এন্ড রেগুলেশন আছে, বাট আপনি যদি এই তিনটা মোটামুটি বুঝতে পারেন আপনার কিন্তু ঝামেলা শেষ। ভাইয়া একটা কথা ছিল। জি বলেন। আচ্ছা ভাইয়া, এই যে ডেকোরেটিভ যে ফন্ট গুলো আছে ওইগুলো কিভাবে কি এখন যে implement করবো, মানে ওইটার সাথে ডেকোরেটিভ ফন্টটা কিভাবে ম্যাচ করবো, মানে এটা তুমি একটু বিস্তারিত বলবেন? ডেকোরেটিভ ফন্ট খুব সহজ ভাষায় ডেকোর করতেছে। ঠিক আছে, সো আপনি ধরেন এমন কোন একটা ডিজাইন করতেছেন যেটার মধ্যে হেডিংটা খুব বেশি রিডেবল না হলেও চলবে। ঠিক আছে, আমি বলতেছি খুব বেশি, অনেক সময় অনেকে কি করে এমন ডেকোরেটিভ ফন্ট ইউজ করে যে কথাটা বোঝাই যাচ্ছে না। ঠিক আছে, যেমন আমি দেখি আমার কাছে কোনো এক্সাম্পল আছে কিনা। ধরেন এইটাকেই আমরা কথার কথা, এইটা একটা, এটা একটা ডেকোরেটিভ। আমার কিন্তু এটা পড়তে যথেষ্ট পরিমাণ কষ্ট হচ্ছে, যদি আমি লিখছি বলে আগে থেকে আমি জানি যে এখানে কি লেখা আছে, বাট অ্যাজ এ অডিয়েন্স আমার কাছে এই ফন্টটা একটু বেশি ডেকোরেটিভ মনে হচ্ছে। সেই ক্ষেত্রে আমি যদি ধরেন এমন কোনো ডেকোরেটিভ ফন্ট চুজ করি, লেটস সে এইটা ব্রাদার, এই ডেকোরেটিভ ফন্টটা গুড এনাফ যে আমি পড়তে পারতেছি, বাট এটার মধ্যে একটা কি ডেকোরেটিভ ভাইব আছে, এইটা আমি হেডিং হিসেবে ইউজ করব। আপনি ভুলবশত এইসব সাবটেক্সট, বডি কন্টেন্ট, সিটিএ এইসবের ক্ষেত্রে ভুলবশত এই ধরনের ডেকোরেটিভ ফন্ট ইউজ করতে যাইয়েন না। কোথায়, রাদার আই গেস, এই ফন্ট ইউজ করতে যাইয়েন না। ঠিক আছে, এগুলা আপনার রিডেবল ইস্যু অনেক ক্রিয়েট করবে, কারণ অডিয়েন্স পড়তে আসছে, একটা কন্টেন্ট যখন আপনি দিচ্ছেন সে পড়তে আসছে, সে যদি এটা পড়তেই না পারে সে আপনার ডিজাইন দেখবে না, দেখতে সেটা যতই সুন্দর হোক না কেন। ঠিক আছে, এখন এগুলা আপনাকে ডেফিনেটলি জানতেই হবে। তাহলে প্রথমে আসেন কন্ট্রাস্ট রুল, এই জিনিসটা কি, একদম সহজ ভাই।
এখানে অনেকেই এটা জানেন, তারপর আমি বলতেছি হয়তোবা নামটা জানতেন না। সেটা হচ্ছে সেরিফ প্লাস সান সেরিফ। খেয়াল করে দেখেন আমার হেডিংটা আমি কি রাখছি, সেরিফে। আমরা একটু মিউট করবো, আমাদের সাউন্ড আসতেছে। আমাদের কারো কোনো প্রশ্ন থাকা ছাড়া আমরা কাইন্ডলি একটু আনমিউট করব না। তাহলে আমি ফন্ট ইউজ করছি, হেডিং ইউজ করছি সেরিফ, কিন্তু ওর সাথে আমি একটা কন্ট্রাস্ট মিল রেখে এইটার সাপোর্টিভ ফন্ট বলতে পারেন, সেটা কি ইউজ করলাম, একটা স্যান্স সেরিফ। আমরা এখনো আমি খেয়াল করে দেখি সেরিফের ক্ষেত্রে আমরা একটু ওল্ড টাইপের যে ফন্টগুলো ওগুলো ব্যবহার করার ট্রাই করি। আমি একটু সাজেস্ট করব সেরিফ বা সেরিফ হোক সান সেরিফ হোক, আপনারা একটু মডার্ন যেগুলো খুব বেশি ট্রেন্ডি ওগুলো ইউজ করার ট্রাই করেন। আমি কয়েকটার নাম জাস্ট লিখে দিই, আমার সবগুলোর নাম হয়তো এখন মনে নাই। একটা হচ্ছে ডেন্টন, যেটা আমার খুব বেশি পছন্দের, দেন মেবি আইভি প্রেস্টো, দেন বেস্কারভিল, বানান ঠিক আছে কিনা আমি জানি না, আরো কয়েকটা আছে, গ্যারামন্ড আছে মেবি, গ্যারামন্ড। আর সান সেরিফের ক্ষেত্রে আমার রাইট নাও সবচেয়ে বেশি পছন্দের কয়েকটা, একটা হচ্ছে মাজার, দেন হচ্ছে নিউমন ট্রিল, দেন এটার নাম কি ম্যানরোপ, তারপরে নিউহাস গ্রোটেক্স, দেন অবশ্যই অল টাইম ফেভারিট সেটা হচ্ছে হেলভেটিকা, ফুটুরা, আরো আছে গিলসেন্স আছে, তারপরে এটার নামটা আমার একদমই মাথায় আসতেছে না, আকিরা, যদিও আকিরাকে আমরা অ্যাজ এ হেডিং হিসেবে ইউজ করে থাকি মেজরিটি টাইম। আরো কয়েকটা আছে, আমার এখন নাম আসলে সবগুলোর মনে নেই। ট্রাই করব আমরা যে এই ধরনের মডার্ন এবং ট্রেন্ডি যে ফোনগুলো মানুষ এখন ইউজ করতেছে। আরেকটা সরা, এটা কেমনে মিস যাবে, সরা আপনারা ইউজ করবেন। আমার পার্সোনাল কি বলে সাজেশন, এগুলো ইউজ করলে আপনি দেখবেন অটোমেটিক আপনার টাইপোগ্রাফি সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কন্ট্রাস্ট রুলটা আমরা তো বুঝলাম, একটা হচ্ছে সেরিফের সাথে সান সেরিফ, আবার এটাকে আপনি উল্টাই দিতে পারেন, কি সান সেরিফের সাথে সেরিফ, আর কিছুই না। মানে এই যে ফন্ট পেয়ারিং এই কথাটা আপনি এখানে কোনো ধরেন মাজার এটা নিলেন, এটাতে আপনি যে কোনো একটা কি সেরিফ ইউজ করলেন, দেখেন কোনো প্রবলেম নাই, পারফেক্ট। কেন ফন্ট পেয়ারিং এ আমাদের এত ঝামেলা হবে আমি এটা এখনো বুঝি না। এই সিম্পল রুলস আপনি মেনটেন করলে এনাফ। মেজরিটি টাইমে এখন বর্তমানে সবচাইতে বেশি পপুলার হচ্ছে আপনার কন্ট্রাস্ট রুলটাই ফন্ট পেয়ারিং এর ক্ষেত্রে। সেম ফ্যামিলি ফন্টও যথেষ্ট পরিমাণ পপুলার, আশা করি এটা বলার দরকার নাই। ফন্ট পেয়ারিং এ আমরা ইউজ করলাম কি ডেন্টন কনডেন্সড, আর সাব হেডিং বডি টেক্সে আপনি ডেন্টন ইউজ করবেন, কিন্তু তখন আমরা একটু তার কি বলে এটা যদি বোল্ড ইউজ করি সেটা আমরা রেগুলার ইউজ করব, সেমি বোল্ড ইউজ করতে পারি বা থিনে ইউজ করতে পারি, দ্যাটস ইট। একদম সহজ। সিমিলারলি আপনি ইউজ করলেন মাজার্ট, এটা আমরা থাকলেও ধরেন বোল্ডে, সেম ফ্যামিলি। সো অ্যাগেন মাজার্ট চুজ করে আমরা রেগুলার ইটালিক যে কোনো একটা ইউজ করতে পারি। সো ফন্ট সিলেকশনে আমরা আশা করি আজকের পর থেকে তো প্রবলেম ফেস করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। সুপার ফ্যামিলি এটাও আমরা আপনারা চাইলে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে রোবটের সাথে রোবটো কনডেন্সড। যেমন ধরেন রোবটো অ্যাজ এ রেগুলার আমরা হেডিং হিসেবে ইউজ করলাম, আর বডি কন্টেন্ট হিসেবে রোবটোর যে কনডেন্সড, যদিও কনডেন্স ফন্ট সব ফ্যামিলিতে আপনি পাবেন না, সেই ক্ষেত্রে একটু চেক আউট করবেন। সি সেম ফ্যামিলি বাট এখানে আমরা একটু সুপার ফ্যামিলি ইউজ করতেছি, মানে ওর ফ্যামিলিরই অন্তর্গত বাট একটু সুপার। এই তিনটা রুলস আপনি অ্যাপ্লাই করেন, আপনার জীবনেও ফন্ট পেয়ারিং এ ঝামেলা হওয়ার কথা না আমার জানা মতে। তারপরও কারো যদি মনে হয় যে ভাই স্টিল আমার প্রবলেম আছে, আমি আপনাকে একটা লাস্ট সলিউশন দিব। যদি আপনাদের ধৈর্য থাকে, ইভেন যারা আমার প্রিভিয়াস ওয়ার্কশপগুলো করছেন তারা জানেন হোল টাইপোগ্রাফি নিয়ে, টাইপোগ্রাফি কেমনে কাজ করে, টাইপোগ্রাফির সমস্ত রুলস
মানে আরো ইন ডিটেলসে আর উইথ ডিজাইনও আমরা করে দেখাইছি। যারা আমার ইউটিউবে আছেন, হোপফুলি আজকে নেট ডিস্টার্ব অনেক। আচ্ছা, এটা লোড হোক ততক্ষণে। সো ওই আমার ইউটিউবে অনেকগুলো জিনিস পেয়ে যাবেন, বেশিরভাগই সেখানে ওয়ার্কশপের ক্লাস আছে। আমার ওয়ার্কশপগুলো যদি করেন, আমি অ্যাটলিস্ট আপনাকে এই গ্যারান্টি দিতে পারি, অনেক পেইড ক্লাসের চাইতেও আপনি বেশি কিছু পাবেন। যারা আমার প্রিভিয়াস ক্লাস করছেন হোপফুলি জানা কথা। ওকে, এবার আসেন কিছু ডিপ ফন্ট সাইকোলজি এবং ইমোশন, এইটা নিয়ে আমরা যদি একটু কথা বলি। এটা খুব সিম্পল, যে সেটা হচ্ছে প্রত্যেকটা ফন্টের কিন্তু একটা পার্সোনালিটি থাকে। আমাদের মানুষের কিন্তু একটা পার্সোনালিটি আছে। আমার পার্সোনালিটি একরকম, আপনারটা আরেক রকম, আরেকজনেরটা আরেক রকম। সবাই কিন্তু আমরা সেম না। সিমিলারলি ফন্টের ক্ষেত্রেও বিষয়টা সেম। আপনি ধরেন এইটাকে ইউজ করলেন, লেটস সে প্লে ফেয়ার ডিসপ্লে একটা ফন্ট আছে, এটাও ওই এই ফন্টটার নাম আমি মনে ছিল না, এটাও খুব দারুণ একটা সেরিফ ফন্ট। এই ফন্ট আপনাকে কি ভাইব দেয়? ওই যে বললাম পার্সোনালিটি, ওর পার্সোনালিটি কি একটা রোমান্টিক বা এলিগেন্ট একটা ভাইব দিচ্ছে। খেয়াল করে দেখেন ভাই, এটা তো সেরিফ ফন্ট। আপনি এতক্ষণ ধরে বলছেন যে সেরিফ মানে একটা অথেন্টিসিটি, অথরিটি বিল্ড করা। হ্যাঁ, কিন্তু এইটার এজেস গুলো দেখছেন একটু কিউট। কিউট কেন বলতেছি, আমরা আগের গুলা যদি একটু দেখি, টাইমস, আপনি দেখেন তো দোনোটার মধ্যে আপনি তফাৎ কি খুঁজে পাচ্ছেন? এজেস গুলাতে, অন্য কিছু না, এজেস গুলো আপনি যদি একটু খেয়াল করেন, হালকা একটা কিউট ভাইব আছে ওর কাছে। এটা দেখেন একটা শার্প, আর শেপটাকেই দেখেন একটা মানে অ্যাগ্রেসিভ কাইন্ড অফ একটা ভাইব বা অথরিটি বিল্ড করতেছে এমন একটা ভাইব। বাট ও যখন আরটা একটু সামান্য কার্ভ করে দিছে, ব্যাপারটা হয়ে গেল কিউট। সো কিউটনেসটা চলে আসতেছে কিসে? রোমান্টিক ভাইবে এবং এলিগেন্সি এর মধ্যেও এটা কিন্তু পড়ে। সেম ভাবে আপনি ধরেন কোন একটা মনসেরাট হইতে পারে, লেটস সে এটা, এই ফন্ট আপনাকে কি দিচ্ছে? একটা প্রফেশনাল প্লাস হচ্ছে একটা ফ্রেন্ডলি ভাইব। ওই যে কর্পোরেট ডিজাইন করতেছেন, সেই ক্ষেত্রে আপনি ইউজ করতেছেন ধরেন এই ফন্টটা প্লে ফেয়ার ডিসপ্লে, ভাল লাগবে না, কারণ ওইখানে আমরা কোনো রোমান্টিক ভাইব দিতে চাচ্ছি না। সেখানে আমরা একটা অথরিটি বা একটা এলিগেন্স বা কি বলে সফটনেস বা প্রফেশনাল ভাইব দিতে চাচ্ছি। তখন আমাদের এই ধরনের কোন একটা সেন্সেরিভ ফন্ট ইউজ করা লাগবে। আরেকটা ফন্ট আমার কাছে আছে কিনা আমি শিওর না, চেক করে দেখি, থাকার কথা, সেটা হচ্ছে ফুটুরা। ফুটুরাটা দেখেন, অনেকে বলবেন যে ভাই এটা তো সেরিফ, সেন্সেরিফ, সেন্সেরিফ, কিন্তু আপনি যদি দেখেন এইটার এজেস আর উপরের এজেস গুলা কি সেম? টিটা দেখেন, আপনাকে একটা টেক ভাইব বা ফিউচারিস্টিক ভাইব দিচ্ছে, যেটা স্ট্রং একটা মানে কি বলে এজেস গুলা শার্প, সিরিয়াসনেস শো করতেছে বা টেকি ভাইব দিচ্ছে। ঠিক আছে, দেন সিমিলারলি আমরা যদি আরেকটা ফন্ট ইউজ করি, মেবি গ্যারামন্ট, তাহলে এই গ্যারামন্টটা দেখেন আর এইটা দেখেন, এই গ্যারামন্টে আমরা কি পাচ্ছি? কাইন্ড অফ একটা সফিস্টিকেটেড ভাইব পাচ্ছি। এইটার মতো ওই যে কিউটনেস ভাইবটা নাই। সো এই কারণে বললাম যে প্রতিটা ফন্টের কিন্তু আলাদা একটা পার্সোনালিটি থাকে মানুষের মতো। তাই আপনি যদি মন চাইলো যে এটা সুন্দর ফন্ট তাই ইউজ করলাম, আপনি অনেক বড় ভুল করতেছেন এবং আপনি ডিজাইনের প্রিন্সিপাল না জেনে মন চাইলো সুন্দর লাগতেছে, জাস্ট এই প্রিন্সিপাল আমাদের নিজস্ব প্রিন্সিপালকে মেনটেন করে আমরা ডিজাইন করতেছি। ঠিক আছে, আরো কয়েকটা সিম্পল যদি আপনাদেরকে আমি রুলস দেখাই, আমি একটা জিনিস যদি দেখাই, একটা হচ্ছে টাইট কার্নিং। টাইট কার্নিং মানে বলতে আমরা বুঝাচ্ছি, ধরেন এটার কার্নিং এখন কত আছে, লেটস আমি 0 করে দিই। টাইট কার্নিং মানে আমি এটাকে নেগেটিভে নিয়ে যাব, ধরেন -50 রাখি, আই গেস। -50 যখন আমি দিচ্ছি, তখন আপনি দেখেন এইটার মধ্যে এখন কার্নিংটা আমি দিচ্ছি কি ক্লোজ করে, টাইট করে, যার কারণে এটার মধ্যে একটা ইন্টিমেসি বা একটা প্রিমিয়াম ভাইব আসতেছে। বাট সিমিলারলি আপনি যদি এটাকে +50 করেন, ওই ইন্টিমেসি ভাইবটা নাই। আমরা একটু মিউট করব। আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা যখন জিজ্ঞেস করবো কাইন্ডলি তখন কইরেন।
ওকে, এরপরে ওই যে একটু আগে আমরা লিডিং এর কথা বলছিলাম, লিডিং কোনটা ছিল? প্যারাগ্রাফ টেক্সটের ক্ষেত্রে লেটস সে আপনি কিছু একটা টেক্সট নিলেন, সাইজ ধরেন আমি ছোট করলাম। যখন আমরা এক্সট্রা লিডিং দিচ্ছি, এক্সট্রা লিডিং বলতে অটো আছে, অটো মেবি 12 হইতে পারে, আমরা ধরেন 13 দিলাম, বাট এক্সট্রা মানে আমরা আরেকটু ধরেন 2 বাড়াই দিলাম। যখন আপনি এইটা দিবেন লাক্সারি একটা ফিল আসে, লাক্সারি যে ডিজাইনগুলো আছে সেগুলো একটু চেক আউট করবেন, তাহলে আসলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আর ডিজাইন করার আগে আমি সবসময় একটা কথা বলি যে প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে। যখনই ডিজাইন করতে বসবেন, যেই জিনিস নিয়ে কাজ করবেন, আগে একদম ফেলে দিল 40-50টা ডিজাইন দেখেন, ডিজাইনগুলো ওপেন করেন এবং এক একটা ডিজাইনে আপনি ফন্ট চেক করেন, প্রোডাক্ট চেক করেন, ব্যাকগ্রাউন্ড চেক করেন, সে কোনো শেপ ইউজ করলো, কেমন ব্যাকগ্রাউন্ড ইউজ করলো, কেমন এলিমেন্টস ইউজ করলো, কি ফন্ট ইউজ করলো, সেগুলোকে স্টাডি করেন। আমরা কি এগুলো কেউ করি না, আপনারা এখানে মেজরিটি এগুলো করেন না, যার কারণে আপনাদের ওই যে প্রবলেমটা ফেস করতে হয় যে ভাই আমার ডিজাইনটা আমি করতেছি, কেন যেন আমার কাছে ওই প্রিমিয়াম ভাইবটা আসতেছে না, বা আমি ফন্ট ইউজ করতেছি ফন্টটা মিলতেছে না, কারণ আপনি স্টাডি করেন না, আপনি রিসার্চ করেনই না। এখন কেউ যদি বলেন যে ভাই আমি কিভাবে রিসার্চ করব, আমার ইউটিউবে যান, 2.5 ঘন্টা না 2 ঘন্টার একটা ওয়ার্কশপ আছে, এখানে যারা প্রিভিয়াস ক্লাসটা করছেন সবার জানা কথা, আমি একেবারে ইন ডিটেলসে দেখাইছি কিভাবে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী কি বলে রিসার্চ করা লাগে, মুড বোর্ড থেকে শুরু করে সব কিছু আমি দেখাইছি, যাই একটু চেক আউট করে আসেন, আই গেস থাকার কথা। এই যে এটা আউট অফ 1% ডিজাইনার রিসার্চ বিফোর, প্রায় 2.5 ঘন্টার একটা ক্লাস, ওয়াবি সাবি, এগুলা এই ধরনের টপিক বাংলাদেশে এখনো পর্যন্ত কেউ দেখায় নাই, যারা করেন নাই দেখে আসেন। প্রোডাক্ট ম্যানিপুলেশন, তারপরে এই যে টাইপোগ্রাফির যদি আরো ইন ডিটেলস নলেজ আপনার প্রয়োজন হয়, এই ক্লাসটাও দেখে নিতে পারেন। ওকে, ওকে, সো আমরা কোন টপিকে ছিলাম? এক্সট্রা লিডিং। ওকে, এবার আসেন আমরা যদি একটু চেক আউট করি যে টাইপ বা টাইপোগ্রাফি কিভাবে হিউম্যান বিহেভিয়ার চেঞ্জ করে। এটা মোস্ট একটা পাওয়ারফুল একটা পার্ট। ধরেন আপনি, এগুলো আমি ডিলিট করি, এটা একটা সিটিএ বাটন হিসেবে আপনি অ্যাড করবেন। ধরেন আপাতত র্যান্ডম একটা কালার আমরা ইউজ করি, কারণ আমরা এত ডিজাইন করতেছি না। ধরেন এর কালারটা হোয়াইট করে দেই। এখন এই যে সিটিএ বাটনটা যদি আপনি একে সেরিফে রাখেন, ধরেন আমি এটাকে ডিলিট করি, লেটস সে বাই নাও, এমন কিছু আপনি একটা দিলেন। রিসার্চ বলে যদি আপনি সিটিএ বাটনে সেরিফ ফন্ট ইউজ করেন তাহলে আপনার ট্রাস্ট হচ্ছে, বাট সেখানে ক্লিক রেশিও কত হবে জানেন? মাত্র 18%, 18%। বাট সিমিলারলি আপনি যদি সিটিএ বাটনে কোন একটা বোল্ড স্যান্স সেরিফ, যেমন নিউ মন্ট্রিল, বোল্ড এতটা বেশি বোল্ড না, লেটস আমরা মিডিয়াম রাখি, বোল্ড স্যান্স সেরিফ ইউজ করেন, বা সেখানে আপনি বাই নাও এর পরিবর্তে লেটস সে লিখলেন কি লিমিটেড অফার, হ্যাঁ লিমিটেড অফার যখন আপনি দিবেন, ওইখানে আর্জেন্সি বেড়ে সেইটার ক্লিক রেশিও বেড়ে যায় 34%। তাহলে আপনি বলেন আপনি সিটিএ বাটনে সেরিফ ইউজ করবেন নাকি স্যান্স সেরিফ? কেউ আমাকে দয়া করে এটা বলতে আসবে না যে ভাই ক্লায়েন্ট তো বলছে সেরিফ ইউজ করতে, ক্লায়েন্ট যা বলে তা করা লাগবে, কিছু করার নাই, ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। ওকে, ওই দিকে আমরা যাচ্ছি না, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। আবার আপনি ধরেন কোন একটা অনলাইন বিজনেস করেন, কি হতে পারে, যে কোনো একটা প্রোডাক্টই আপনি সেল করেন। অনেক এন্টারপ্রেনার দেখবেন খুব স্মার্টলি একটা জিনিস করে যে প্রোডাক্টের সাথে একটা ছোট্ট করে একটা চিরকুট দেয়,
যে আমাদের প্রোডাক্ট কেনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ছোট করে একটা দেয় যে আপনি আবার আসবেন, ব্লা ব্লা ব্লা। দেন লাস্টে কি করে তারা, ধরেন থ্যাংক ইউ দেয়। কিন্তু থ্যাংক ইউটা আপনি যদি সেরিফ বা স্যান্স সেরিফে দেন ওই ধরনের একটা ফিল পাবেন না। বাট আপনি যদি তার পরিবর্তে এমন কোন একটা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করেন, ক্লিক রেশিও বেড়ে যায় 42%। বুঝতেছেন? সিম্পল সাইকোলজি বোঝার ট্রাই করেন, না বুঝলে আমাকে একটু জানাবেন, ঠিক আছে? যদি আমরা প্রশ্ন নিব, এই ছোটখাটো হিউম্যান বিহেভিয়ার গুলা যদি আপনি বুঝতে পারেন, আপনার কিন্তু কাজ শেষ। এবার আসেন আরেকটা জিনিস আমি যদি আপনাদেরকে দেখাই, ইটালিক ভার্সনটা আমরা কেন ইউজ করি, বা এই যে আমি এইটা ইউজ করলাম বোল্ড, এগুলাকে একটু রিলেট করি। দেন এটা ব্ল্যাকের পরিবর্তে ধরেন আমি ইউজ করলাম মিডিয়াম। দেন লেটস সে রেগুলার। তাহলে রেগুলার, মিডিয়াম, বোল্ড, আরেকটা হচ্ছে ধরেন ইটালিক। তাহলে সবগুলার সাইকোলজি কি সেম? কখন আপনি বোল্ড ফন্ট ইউজ করবেন, কখন রেগুলার, কখন থিন, বা কখন ইটালিক, এইগুলা বোঝা ছাড়া ডিজাইন করতে গেলে ঝামেলায় পড়বেন। বোল্ড ফন্ট আপনাকে চিৎকার করে একটা জিনিস মানে বোঝাইতে চায় যে আমাকে পড়ো। এই কারণে মেজরিটি হেডলাইনে আপনি দেখবেন যে বোল্ড ফন্ট ইউজড হয়, যেটা আমরা মনে হয় যে হ্যাঁ আমরা তো এটা জানি, অনেকেই মনে করেন জানেন, কিন্তু পেছনের সাইকোলজি কয়জন বুঝেন? ও আপনাকে চিৎকার করে বলতেছে আমাকে সবার আগে পড়ো। দেন আপনি ওই প্রোডাক্টের বা ওই ডিজাইনে ধরেন বডি কন্টেন্ট আছে বা সাব হেডিং, একটা কি থাকে, মেইন হেডিং থাকে, দেন সাব হেডিং থাকে, দেন বডি কন্টেন্ট থাকে। হেডিং আমি চিল্লাই মানুষকে বোঝাবো যে হ্যাঁ আমাকে পড়ো, সাব হেডিং তার চাইতে ছোট থাকবে, তার মানে কি হয় মিডিয়াম বা সেমি বোল্ড। ওর সেমি বোল্ড ভার্সন নাই, যার কারণে আমি মিডিয়াম নিছি, আপনি সেমি বোল্ড বা মিডিয়াম নিতে পারেন। দেন রেগুলার ফন্ট কোনটা? যেইটাতে প্যারাগ্রাফ টেক্সট আছে, যেগুলো মানুষ মানে বড় টেক্সট যেগুলো মানুষ পড়বে আরো বেশি, তখন সেই ফন্টটাকে আপনি করে দিবেন রেগুলার, নট বোল্ড। কারণ আপনি চিৎকার করে আর তাকে জানাতে চাচ্ছেন না। কারণ মানুষ যখন সফটনেস পাবে না আপনার ডিজাইনে, সে কিন্তু ডিজাইনটা দেখবে না। চিল্লানোর জন্য যেই ফন্টটা আপনি তাকে ফোকাসে দেওয়ার ট্রাই করছেন আপনি দিয়ে দিছেন, আর দরকার নাই। কিন্তু ইটালিকটা একটু ডিফারেন্ট সাইকোলজি নিয়ে কাজ করে। আপনি ধরেন ফন্ট, এই যে পেয়ারিং, এই শব্দটাকেই আমরা ইটালিক করি। কেন করতেছি একটু আমি আপনাদেরকে বলি। ধরেন আপনি একটা ডিজাইন করছেন এবং আপনি চাচ্ছেন আপনার অডিয়েন্স নির্দিষ্ট একটা শব্দের মধ্যে থেমে যাবে, যে স্টপ, আমাকে পড়ো। তখন আপনি ওই ফন্টটাকে করে দিলেন ইটালিক। আরেকটু আমি এক্সাম্পল দিই। লেটস আপনি হসপিটালের জন্য কোন একটা লিফলেট বা এমন কিছু একটা ডিজাইন করবেন, বা ধরেন হসপিটালের রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে আপনাকে একটা পোস্টার বানাইতে বললো। এখন আপনি হেডিং এ লিখলেন কি জরুরি ঘোষণা বা ইমার্জেন্সি। এটা থাকলো কি একটা বোল্ড ফন্ট, সেটা সেরিফ হতে পারে, সান সেরিফ হতে পারে, বা কোন একটা ডিসপ্লে ফন্ট, বাট ডিসপ্লে ফন্টটা যাতে রিডেবল হয়। যদি আমি এখানে ডিসপ্লে ফন্টটা সাজেস্ট কখনোই করবো না, হয় সেরিফ বা সান সেরিফ। দেন আপনি সাবহেডিং হিসেবে ওই ফন্টের কি ইউজ করতে পারেন, বোল্ড বা সেমি বোল্ড, সরি সেমি বোল্ড বা মিডিয়াম। দেন বাকি যে ইনস্ট্রাকশন, যে এখানে চিৎকার করে কথা বলবেন না, বা এখানে সাইলেন্স থাকবেন, রোগীর সাথে একজন বা দুইজনের বেশি যাবেন না, ব্লা ব্লা ইনফরমেশন গুলো আপনি কি একটা রেগুলার ফন্টে ইউজ করলেন। কিন্তু নিচে দিলেন নিচে কি হইতে পারে, কি যেন একটা কথা আমার মাথায় নাই। ধরেন ইমার্জেন্সি রিলেটেড কোনো একটা বিষয়, বা ধন্যবাদ আবার আসবেন, এমন টাইপসের কিছু। তখন সেখানে আমরা কি করতে পারি, ইটালিক ভার্সনটা ইউজ করতে পারি, বা ইমার্জেন্সির ক্ষেত্রে। দেন আরেকটা এক্সাম্পল হইতে পারে, দ্যাটস আই রিয়েলি লাইক ইউ। দেন এখানে রিয়েলিটা বাদ দিই, আই লাইক ইউ, ওকে। এখানে আমার মানে নির্দিষ্ট কোনো শব্দকে আমি চাচ্ছি না যে তার
ওর দরকার আছে, দ্যাটস ফাইন। বাট আমি যখন তাকে বললাম আই রিয়েলি, এখানে অনেকে ভাবতে পারে ভাই লাইকের মধ্যে মনে হয় ইটালিক দিবেন, না, রিয়েলি এইটাকে আমি দিব ইটালিক। কেন? আমি তাকে বলতেছি আমি আসলেই তোমাকে পছন্দ করি। কথা বুঝছেন? আসলেই এই একটা ওয়ার্ডকে আমি চাচ্ছি অডিয়েন্স পড়ুক। সো হোপফুলি আমরা বুঝতে পারছি যে কখন কোন ফন্ট ফ্যামিলিটা আপনি ডিজাইনে ব্যবহার করবেন। জাস্ট মন চাইলে ব্যবহার করে ফেললেন, এই কাজ যাতে আমরা আজকে থেকে না করি। ঠিক আছে, এতটুকুতে আমাদের কারো কোনো কি প্রশ্ন আছে? ইতালি কি জোর দেওয়ার জন্য বলছেন? বলতে পারেন, কাইন্ড অফ আমি জোর দিচ্ছি যে হ্যাঁ আমাকে তোমার আগে পড়তে হবে, মানে এখানে তুমি থামো, কাইন্ড অফ এমন একটা, মানে তো ওকে। এই ক্ষেত্রে বোল্ড বোল্ড করে না বলা যায়? হুম, বুঝি নাই। অনেক সময় আমরা বোল্ড করে দিই না ওটাকে, মানে জোর দেওয়ার জন্য কোনো সেন্টেন্সে। দেখেন এক একজনের সাইকোলজি এক এক রকম কাজ করে, এক এক ডিজাইনার এক এক ভাবে দেয়। আমি বলবো না যে অমুকের কাজটা ভুল। অনেকে কি করে বোল্ডই রাখে, যে হ্যাঁ ঠিক আছে আমি জোর দিতে চাচ্ছি, আমি পুরো শব্দটাকেই কি করলাম বোল্ডে রাখলাম, বা কি করলাম ফন্টটাকে ধরেন আমি রাখলাম মিডিয়াম, পেয়ারিংটাকে আমরা রেগুলার বোল্ডে রাখলাম, যাতে আমি বুঝে দিতে চাচ্ছি হ্যাঁ পেয়ারিংটা বোল্ড, যে চিৎকার করে বলতেছে আমাকে দেখো। বাট আমার কাছে মনে হয় সাইকোলজিক্যালি এটাকে যদি আমি ইটালিকে রাখি, এইটার শেপটা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক কিন্তু অডিয়েন্সের চোখে সেটা পড়বে। নট নেসেসারি এটা বোল্ডই হওয়া লাগবে। আমি দেখেন এটাকে বোল্ড রাখি নাই, বাট স্টিল আপনার নজরে এটা পড়বে। কেন? শেপটাকে আমি পরিবর্তন করে আর ভাই দিয়েছি। অনেকে দেখা যায় যে দুইটা ফন্ট ইউজ করে এই দুই জায়গায়। এগুলো আমি জীবনে সাজেস্ট করি না ফন্টের ক্ষেত্রে। দুইটা, ম্যাক্সিমাম তিনটা, তিনটাও খুব রেয়ার কেস। ঠিক আছে, দুইটার মধ্যে স্টিক থাকা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তিনটা যাইতে পারেন, ওকে, চারটাতে ভুলেও না, ক্লায়েন্ট বলা ছাড়া। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল জি, যে ধরেন এই যে ফন্ট যে লেখাটা, এটা আপনি একটা সেন্সিটিভ দিলেন ধরেন মন্টসেরা, আর প্লাস হলো যে পেয়ারিং যেটা লেখা, এটা ধরেন কথার কথা প্লেট ফেয়ার ডিসপ্লে ইটালিক ভার্সনটা দিলেন, সেই ক্ষেত্রে কি এটা ভুল টাইপোগ্রাফি বা এরকম কিছু? আমি এটাকে আসলে ভুল বলবো না, কারণ হচ্ছে আপনি যে ডিজাইন করতেছেন সেই ডিজাইনের আওতায় যদি আপনি এই দুইটা ফন্ট নিয়ে কাজ করে থাকেন তাহলে ওকে। বাট ধরেন আপনি কথার কথা ফন্ট ইউজ করতেছেন দুইটা, একটা হচ্ছে নিউ মন্ট্রিল আর একটা হচ্ছে প্লে ফেয়ার ডিসপ্লে। এখন হুট করে আপনি নিয়ে আসছেন মনসেরাট। কথা বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। মানে ওইটা যদি আপনার ফন্টের আওতায় থাকে, মানে যেগুলো ইউজ করতেছেন তার আওতায়, বাইরে থেকে আনার দরকার নেই। বুঝতে পারছি না, কারণ ব্র্যান্ড আইডেন্টিটিতে থাকলো যে তারা এই দুইটা ফন্ট ইউজ করে, সেই ক্ষেত্রে এগুলো তো আর কোনো প্রবলেম হবে না, না, তাই না? হ্যাঁ সেটা আপনি করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে আমাদের? ওকে, সো আমরা যদি পরের টপিকটাতে যাই, সেখানে আমরা একটু যদি দেখি কিছু মিস্টেক আমরা ইউজুয়ালি করে থাকি। ঠিক আছে, সেইটা হচ্ছে এক হচ্ছে লেজিবিলিটি, আরেকটা হচ্ছে রিডাবিলিটি। এই দুইটার মধ্যে আমরা আবার অনেক সময় একটু কি বলে গোল পাকায় ফেলি। সেটা হচ্ছে লেজিবিলিটি কি বা রিডাবিলিটি কি। খুব সহজ ভাষায় লেজিবিলিটি হচ্ছে আপনার একটা ওয়ার্ড বা অক্ষর কতটা সহজে চেনা যাচ্ছে বা পড়া যাচ্ছে, এইটা। আর রিডেবিলিটি মানে কি, ধরেন আপনি এই যে কন্টেন্ট আপনি একটা লিখলেন, তার সাথে আপনি বডি কন্টেন্ট দিয়ে প্রোডাক্টের কিছু ফিচার যোগ করতেছেন, কিন্তু ফিচারগুলো পড়াই যাচ্ছে না। মানে এমন ফন্ট ইউজ করছেন বা সাইজ একদম ছোট, ধরেন কথার কথা এতটুকু। এখন আমরা কিন্তু ফন্ট পেয়ারিং এর এই দুইটা শব্দ বুঝতে পারতেছি, বাট এই লেখাগুলো বুঝতে পারতেছি না। কথার কথা, জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল, এইখানে আপনার রিডেবল ইস্যু থাকে, তখন আপনার ডিজাইন যতই সুন্দর হোক না কেন ডিজাইনটা ওখানেই বরবাদ। হ্যাঁ, সামটাইমস আমরা এখন একটা জিনিস খেয়াল করে দেখি, একটা ট্রেন্ড বের হয়েছে, যেটা হচ্ছে ফন্টকে শেপ হিসেবে ইউজ করা হয়।
দ্যাটস ওকে, সেইটা আলাদা ব্যাপার, আপনি করতে পারেন, সমস্যা নাই। মানে আপনি ধরেন একটু স্টাইল করার জন্য এটাকে খুব ছোট করে এভাবে দিলেন, কথার কথা এদিকে কোনো একদিকে রাখলেন, বা এটার সাথে কিছু Y2K এলিমেন্টস অ্যাড করলেন, সেই ক্ষেত্রে ওকে, কারণ এটাকে আমরা অ্যাজ এ ফন্ট হিসেবে কাউন্ট করব না, তখন সেটা কাউন্ট হবে অ্যাজ এ শেপ। ক্লিয়ার? আর রিডেবিলিটি, মেক শিওর যখন আপনি চাচ্ছেন এই ইনফরমেশনটা অডিয়েন্স পড়বে, সেইটা মানে যাতে মানুষের চোখে আরাম দেয়, পড়তে পারে। ঠিক আছে, জাস্ট ডিজাইন করলে হবে না, ডিজাইনটা আপনাকে মানুষের সামনে সেলেবল করা লাগবে, সবসময় প্রিটি ডিজাইন করতে হবে, এই চিন্তা থেকে বের হয়ে আসা লাগবে। সামটাইমস আপনি দেখবেন খুব সিম্পল ডিজাইন খুবই প্রিমিয়াম লুক দেয়, খুবই মানে খুবই। ওকে, এবার আসলে আমরা কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে যদি কথা বলি, যেগুলো আমরা যদি একটু ফলো করি, অটোমেটিক মানে ফোনগুলো ভালো লাগবে। আচ্ছা, আমি এটা নিয়ে আসি, এগুলো ডিলিট করি। এইটা যখন আপনি সিলেক্ট করলেন, আমরা যদি এই জায়গায় আসি, একটা অপশন দেখছেন এখানে, এই যে এটা, যেটা আপনি কি বলতেছে, সেট কার্নিং বিটুইন টু ক্যারেক্টার। আমরা যখন এইটা দেখছি, এটা কি করে, সবগুলা ক্যারেক্টারকে একসাথে কি করে, গ্যাপ দেয়, যেটাকে কার্নিং বলে। কিন্তু এই অপশনটা কি করে, এইটা করে, এটাও কার্নিং এরই কাজ করে, কিন্তু সেটা আর সবগুলা ক্যারেক্টার না, জাস্ট দুইটা ক্যারেক্টারের মাঝখানে। লেটস আপনি ওয়াই আর ইউর মধ্যে একটা গ্যাপিং করবেন, আপনি গ্যাপ বাড়ান, জাস্ট গ্যাপটা কার সাথে হচ্ছে, ওই দুইজনের সাথে। ঠিক আছে, বাট সমস্যা হয় কি, আপনি ধরেন ক্যারেক্টার প্যানেলে গিয়ে যদি এখানে মেজরিটি ক্ষেত্রে ম্যাট্রিকটা থাকে, মোস্ট প্রবাবলি ম্যাট্রিক্সটা থাকে, কিন্তু আমরা করি কি, অপটিক্যালটা করে দিই। অপটিক্যাল করলে কি হয়, এটা অক্ষরের যে মাঝখানের যে গ্যাপটা, সেটা মানুষের দেখার দৃষ্টিটাকে খুব ইজি করে দেয়। কারণ আমি যদি আবার দেখাই, এই যে দেখেন ম্যাট্রিক্স, দেখছেন অটোমেটিক একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, বাট অপটিক্যাল সুন্দরভাবে সেটা ম্যানেজ করে দেয়। সো যখনই ডিজাইন করবেন, ট্রাই করবেন এটা ম্যাট্রিক্সের পরিবর্তে অপটিক্যাল রাখার। ওকে, আশা করি আমরা এই সিম্পল বিষয়গুলো যদি বুঝতে পারি, আমাদের টাইপোগ্রাফি আসলে হার্ড কিছুই না। হোপফুলি আমরা এতদিন ধরে যে টাইপোগ্রাফি সিস্টেমগুলো শিখছি, আজকের ক্লাসে অ্যাটলিস্ট আপনাদের কিছুটা হলেও আইডিয়া গেইন হয়েছে, প্লাস আমার প্রিভিয়াস টাইপোগ্রাফির ক্লাসটা যারা করছেন তারা আরো ভালো জানার কথা। ওকে, সো আমরা অলমোস্ট আমাদের ক্লাসের কিন্তু শেষের দিকে, কারণ ওই যে বললাম আমরা এখানে আজকে কোনো তেমন ডিজাইন তেমন কি আমি ডিজাইন দেখাবো না, সেটা আমরা আগেই বলছি, কারণ আমরা এখানে সাইকোলজি নিয়ে কাজ করতে আসছি। আমরা যদি ভাইয়া জি ভাইয়া একটা কথা ছিল, এই আর প্রিভিয়াস ক্লাসে যে টাইপোগ্রাফি দেখাইছেন ওটা কি ইউটিউবে আছে আপনার? জি জি ওকে। ইউটিউবে প্রোডাক্ট ম্যানিপুলেশন বলেন, ডিজাইন করার আগে যে রিসার্চ করা লাগে, রিসার্চটার সিস্টেমটা কি, সব কিছু একেবারে ইন ডিটেলসে আছে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টার ক্লাস, সবগুলো দেখলে পাবেন। ধন্যবাদ। ওকে, সো আমরা কাইন্ড অফ এন্ডের দিকে, বাট এন্ড করার আগে ধরেন আমরা কয়েকটা রিয়েল ব্র্যান্ডের কিছু কেস স্টাডি নিয়ে যদি আমরা একটু কথা বলি, যদি আমি একটু বলছি, আবার আমি আপনাদের মাইন্ডটাতে একটু ঢোকাই দেওয়ার ট্রাই করি, সেটা হচ্ছে কোকা কোলা। আমরা কেন স্ক্রিপ্ট ফন্টটা ইউজ করতেছি, কারণ আমাদেরকে একটা নস্টালজিয়া বা ধরেন এটাকে কি বলে, জয়নেস, যে হ্যাপি, হ্যাঁ আমি এটা খেয়ে খুবই একটা হ্যাপি ফিল করতেছি, এমন একটা ভাইব দেয়। সো তার পরিবর্তে আপনি যদি হেলভেটিকা, ডেন্টন এই ধরনের ফন্ট ব্যবহার করেন, ওই জয়নেস ভাইবটা আমি কিন্তু পাবো না। প্লাস অ্যাপলের মধ্যে আমরা ফন্ট ইউজ করে কি, অ্যাপলের লোগোর মোস্ট প্রবাবলি, আমি শিওর না, স্যান ফ্রান্সিসকো হইতে পারে ফন্টটা, মেবি সেটা প্রিমিয়াম ফন্ট। সেইটা আমাদেরকে কি ফিল দিচ্ছে, একটা ক্লিন এবং প্রিমিয়াম, না সেটার মধ্যে কোনো পা আছে, না কোনো ডেকোরেশন আছে, না এক্সট্রা কিচ্ছু আছে, জাস্ট ক্লিন এবং প্রিমিয়াম। এখন আপনি ওটার মধ্যে যদি অ্যাপল ফন্টের মধ্যে যদি টাইমস নিউ রোমান
গ্যারামন, বেসকারভিল এই ফন্ট ইউজ করেন, তখন সেটা আর টেক ফন্ট মনে হইতো না, সরি টেক ইন্ডাস্ট্রি মনে হইতো না, টেক ইন্ডাস্ট্রি মনে হইতো, কিন্তু কিরকম মনে হইতো যে হ্যাঁ এটা মেবি ওল্ড টেক কোম্পানি, এমন মনে হতো, মানে যে হ্যাঁ এটা প্রিভিয়াসলি কাজ করতো, এখন আর মনে হয় ওইভাবে কাজ করে না। ঠিক আছে, সিমিলারলি দ্য নিউ ইয়র্ক টাইমস, আমার জানা মতে এটা একটা কি বলে আমেরিকার বড় একটা নিউজ পেপার চ্যানেল, ওদের ফন্টটাও কিন্তু সেরিফ, কারণ সেরিফ অথরিটি এবং ট্রাস্ট বিল্ড করে, এবং আমরা জানছি ট্রাস্ট বিল্ড করে কে, মেজরিটি ক্ষেত্রে আমাদের সেরিফ ফন্ট। এরপর আবার এয়ারবিএনবি আছে, এয়ারবিএনবি যেটা লোগোটা আছে কিনা, এয়ারবিএনবির লোগোটা যদি আমরা একটু চেক আউট করি, এই যে ফন্টটা দেখছেন, খুব সিম্পল একটা সান সেরিফ ফন্ট, মেবি এটা আমি শিওর বলতে পারবো না, সিরিয়াল হইতে পারে, নাম পড়ছিলাম বাট এখন মাথায় নাই। এইখানে এই ফন্টটা কি ভাইব দিচ্ছে, একটা ফ্রেন্ডলি ভাইব, আমার কাছে একটা ফ্রেন্ডলি ভাইব মনে হচ্ছে, যদিও এটাতে আপনি কাইন্ড অফ স্ক্রিপ্ট ফন্ট ইউজ করা যাইতো, বাট আমার মনে হয় না করাটা খুব একটা উচিত হবে। এইটা যথেষ্ট পরিমাণ আমাকে ওই যে মডার্ন একটা ভাইব দিচ্ছে, কারণ আমরা যখন ধরেন হোম শেয়ারিং এর জন্য আমরা যদি ফ্রেন্ডলি ফিল না পাই, আমি কিন্তু ওই জায়গাটাতে যাওয়ার আগে একটু ভাববো। এয়ারবিএনবির এই জায়গায় আমি যদি একটা সেরিফ ফন্ট ইউজ করতাম, আমার কাছে এইটার একটা মানে কেমন যেন স্ট্রং বিল্ড হইতো, বা ট্রাস্ট বিল্ড আমার ওইভাবে হইতো না অ্যাজ এ কি হোম শেয়ারিং প্ল্যাটফর্ম। ঠিক আছে, না এটাতে আমি কোনো ভাই আহ, আট এই ছোট যে আটটা আছে এটা দেখে একটু একটু টেক টেক একটা ফিল আসছে। দেখেন এখানে যদি আপনি চিন্তা করেন, আর বলেন ইভেন আইটা বলেন, কারণ এটা একেবারে স্ট্রেট লাইন, কিন্তু এটা কিন্তু আমার যতটুক জানা মতে এইটা ওদের কাস্টম সেন্সেরি ফন্ট, মেবি ওরা এটা বানাইছে, আমি শিওর না, আমি যতটুক শুনছিলাম সেই হিসেবে বলতেছি। সেই ক্ষেত্রে এইটা আপনাকে ফ্রেন্ডলি ভাইব এই কারণে দিচ্ছে, শুধু ফ্রেন্ডলি না, এখানে আপনার একটা মডার্ন ভাইব আছে, কারণ আপনি যেই এয়ারবিএনবির জন্য হোটেলগুলো চুজ করবেন সেগুলোর মধ্যে 2 থেকে 3টা জিনিস থাকা লাগবে। একটা হচ্ছে মেবি প্রিমিয়াম, সবাই তো আর এক্সপেন্সিভে যাবে না, তাই আমি প্রিমিয়ামটা বলবো না, আমি সেখানে বলতে পারি যে ফ্রেন্ডলি। আরেকটা হচ্ছে টেক, আপনি বলতে পারেন, কারণ এখন ভাই টেকনোলজির যুগ। এখন এইটার পরিবর্তে ধরেন আমরা যদি কোনো প্রকার একটা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করতাম, বা ওরা যদি স্ক্রিপ্ট ইউজ করতো, তাহলে হয়তো কি মেবি শুধু ফ্রেন্ডলি ভাইবটা আসতো, যে হ্যাঁ আমরা একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আপনাকে কি রুম দিচ্ছি। বাট শুধুই কি এতটুকুতে সীমাবদ্ধ ওরা, ওরা তো একটা লার্জ কমিউনিটি, যেখানে তারা প্রিমিয়াম ফিলও দিচ্ছে, ফ্রেন্ডলি ফিলও দিচ্ছে, তারপরে আপনার কি বলে টেকও দিচ্ছে। সবগুলোর ভাইব যখন আপনি দিবেন, তখন কি আসলে স্ক্রিপ্ট ফন্টটা মানাবে? এগুলা কিন্তু ওরা সাইকোলজিক্যালি চিন্তা করে ডিজাইনগুলো করছে, জাস্ট একটা জিনিস চিন্তা করলে কিন্তু হবে না। এই কারণে বললাম যে ভাই আপনাকে প্রচুর 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 ডিজাইন দেখা লাগবে, যে কেন ওরা ডিজাইনটা করতেছে, এর পেছনের সাইকোলজি কি, অডিয়েন্স কারা, মোস্ট ইম্পর্টেন্ট অডিয়েন্স কারা। ঠিক আছে, ধরেন আপনি রোলেক্স ঘড়ির কথাই আমরা ধরি, রোলেক্স ঘড়ি কারা পরে, আপনি আমি পড়তে পারবো? পারবেন না। কেন? আমরা খুব খুব সিম্পল উত্তর, কারণ খুবই এক্সপেন্সিভ। কথার কথা, লেটস সে আপনার কাছে ওই টাকা আছে, আপনি কিনতে পারবেন, বাট স্টিল আপনি কিন্তু এটা কিনবেন না। কেন? আপনার বয়স, আপনি ওই অডিয়েন্সের মধ্যে পড়েন না। মেজরিটি ক্ষেত্রে এটা ধরেন আমি আমার যতটুক আইডিয়া, রোলেক্স ঘড়িগুলো আপনার 40 এজেস এর পরের মানুষগুলোর একটু বেশি পরে, আমি বলতেছি না তার নিচে কেউ পরে না, বাট আমি বলতেছি মেজরিটি 40+ মানুষরা বেশি পরে, এবং যারা আপনার কি বলে সিরিয়াস পার্সন, এন্টারপ্রেনার, বিজনেসম্যান, তারপর স্পোর্টস পার্সন, সব স্পোর্টস পার্সনরা কিন্তু পরে না। রজার ফেদারার আছে, রজার ফেদারার পরে, যদিও রজার ফেদারার মেবি ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমার জানা মতে। তো আপনি চাইলেও টাকা থাকলে ওইটা কিনবেন না, তখন আপনার মনে হবে যে না আমার জন্য রোলেক্স না, আমার জন্য মেবি হ্যাঁ এক্সপেন্সিভই কিনবেন, কিন্তু অন্য কোম্পানির। বুঝতে পারছেন? সো রোলেক্স যখন তাদের
লোগোটা বানাইছে সেটা কিন্তু সেরিফ ফন্ট। চেক করে দেখেন, রোলেক্সের ফন্ট হচ্ছে সেরিফ। কেন? তারা একটা প্রিমিয়াম ভাইব দিতে চাচ্ছে, লাক্সারি ভাইব দিতে চাচ্ছে, যে আমাদের রোলেক্স ঘড়ি কোনো সাধারণ ঘড়ি না, এটা একটা প্রিমিয়াম দেয়, এটা একটা লাক্সারি ভাইব দেয়, যার কারণে 40 থেকে 50 রেঞ্জের মানুষদেরকে ওরা এটা সেল করে থাকে। আপনাদেরকে আমি আরেকটা সাইকোলজি বলি। ইনস্টাগ্রামে বিরাট কোহলির ফলোয়ার কতজন আছে? কারো আইডিয়া? আমি ভাই ফলো করি নাই, এই কারণে আইডিয়া নেই। ইনস্টাগ্রামে কোহলির ফলোয়ার অনেক, মোস্ট প্রবাবলি 200-250 মিলিয়নের কাছাকাছি, ভুল হইতে পারে, বাট এই রেঞ্জে। কিন্তু এই যে বললাম রজার ফেদারার, ওর ইনস্টাগ্রামের ফলোয়ার কয়জন জানেন? মাত্র মেবি 15 মিলিয়ন, মেবি। কোথায় 15 মিলিয়ন আর কোথায় 200 মিলিয়ন? কিন্তু মজার ব্যাপার হচ্ছে বিরাট কোহলিকে আপনার কি বলে, বিরাট কোহলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনে হয় ইন্ডিয়ান কোন একটা, আমি শিওর না কোন একটা ব্র্যান্ড, যেই ঘড়ির ব্র্যান্ড, মানে ওই ঘড়িটার প্রাইস রেঞ্জ মেবি আপনার 5 থেকে 10,000 থেকে শুরু হয়, আরো হয়তো বা এক্সপেন্সিভ থাকতে পারে, বাট মেজরিটি ক্ষেত্রে 5 থেকে 10,000। তাহলে ওই কোম্পানিটা আপনার কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাইছে? বিরাট কোহলিকে। কিন্তু রোলেক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে জানেন? রজার ফেদারার। কিন্তু একটা রোলেক্সের ঘড়ি অনেক দাম, অনেক মানে অনেক দাম। তাহলে আপনি চিন্তা করেন রোলেক্স ফেদারারকে কেন বানায় নাই? আমাকে এই প্রশ্নটার উত্তর কেউ দিতে পারবেন? কারণ ফলোয়ার তো বিরাট কোহলির বেশি। তাহলে বিরাট কোহলিকে দিলে তো ওদের সেলটা আরো বেশি হইতো না, মানুষের কাছে আরো বেশি পৌঁছাইতো না? কেউ কি বলতে পারবেন কেন? সিম্পল সাইকোলজি কিন্তু। তো রজার ফেদার কে যারা ফলো করে তারা ওই টাইপের হচ্ছে যে ইন্টারন্যাশনাল। ক্যারি করে আর কি। বাট এটা তো হচ্ছে বিরাট কোহলিকে যারা করে তারা আপামর ইন্ডিয়ান বা বাইরে যাই হোক, এটা হচ্ছে মিড লেভেলের পাবলিক যারা, তারা। স্যার এজের সমস্যা, এজ। বিরাট কোহলি ম্যাক্সিমাম 30 নিচে, যেটা বলছেন আপনি, এটা রেগুলার ফলোয়ার বেশি। এক্স্যাক্টলি। 250 মিলিয়ন হোক 500 মিলিয়ন হোক, ক্রিকেট দেখে নর্মালি যদি বলতে পারেন আজাইরা মানুষটা ক্রিকেট দেখে। প্রিমিয়াম কোন পার্সন আপনার ক্রিকেট খুব একটা আমি বলতেছি, দেখেন মেজরিটির কথা বলতেছি, আবার বললেন না যে ভাই ক্রিকেট তো অনেক দামি, সেলিব্রিটিরাও দেখে। হ্যাঁ দেখে, আমি বলছি মেজরিটি। কিন্তু আপনি আজকে যদি বিলিভ না হয়, টেনিসের ইউটিউবে যান, রজার ফেদারারের কোনো খেলা ওপেন করেন, ওখানে দেখবেন মেজরিটি সেলিব্রিটিরা খুবই রিচ। রিচ মানে এগুলো আলট্রা লেভেলের রিচ। বিলিয়নিয়ার থেকে শুরু করে মিলিয়নিয়াররা টেনিস খেলা দেখতে যায়। এখন আপনি আমাকে বলেন, এই যে রোলেক্সের দাম এত বেশি, বিরাট কোহলির ফ্যান ফলোয়ারদেরকে আপনি যদি সেটা রিচও করেন, তারা কিন্তু কিনবে না। ঠিক আছে, আরেকজনে বলছে গল্ফ, হ্যাঁ টেনিস গল্ফ কিন্তু সাধারণ মানুষরা দেখে না, খুবই প্রিমিয়াম আলট্রা লাক্সারি মানুষরাই দেখে, যার কারণে ওদের ফলোয়ার কম থাকার ফলেও ওদেরকেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হয়েছে। কারণ রোলেক্স জানে কাদের ফ্যান ফলোয়াররা ওদের ঘড়ি কেনার সামর্থ্য আছে। বুঝতে পারছেন? খুবই সিম্পল। এই যে দুনিয়াটা চলে আপনার সাইকোলজির উপরে। সো ডিজাইন করার সময়ও আপনি যদি এই সাইকোলজিগুলো একটু মেনটেন করেন, ট্রাস্ট মি, কিচ্ছু না, ডিজাইন কিচ্ছু না, ফোন চুজ করা কোনো ব্যাপার হবে না। বাট হ্যাঁ, একদিনই আপনি শিখে ফেলবেন, ব্যাপারটা এমনও না, স্টাডি করা লাগবে। যে প্রোডাক্টটা নিয়ে আপনি ডিজাইন করতে যাবেন, প্রোডাক্টটার পেছনের সাইকোলজিকে, প্রোডাক্টটার অডিয়েন্সকে, অডিয়েন্সের বয়স কত থেকে শুরু হচ্ছে, এনভায়রনমেন্ট কি, এগুলো আপনাকে স্টাডি করতে হবে। যদি বলেন যে ভাই আমি তো জানি না, সোজা আমার এই ক্লাসটা, এই যে 2 নম্বর হাউ টপ 1%, আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, এই ক্লাস করার পরে কিভাবে রিসার্চ করা লাগে আপনারা প্রশ্ন করার দরকার নেই, আপনি উত্তর পেয়ে যাবেন। যারা আমাকে ফলো করেন নাই, অনুরোধ থাকলো ফলো করতে পারেন। 989 আর 11 জন আছে, 1K করে দিয়েন আপনারা।
ওকে, আর যারা চিন্তা করতেছেন গ্রুপ ক্লাসের পরে গ্রুপ থেকে লিভ করবেন, লিভ করলে আপনাদেরই লস, কারণ আমরা প্রতি উইকে ক্লাসটা করব, মানে নেক্সট 1 মান্থ ক্লাস, আগামী 27 মার্চ পর্যন্ত আমাদের ক্লাসটা চলবে। সো কেউ লিভ নিলে আপনাদেরই লস। জাস্ট আমি ক্লোজ, আমরা এন্ডিং পর্যায়ে, বাট এন্ডিং পর্যায়ে আমি যাওয়ার আগে একটা জাস্ট জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি আগামীকাল থেকে বা পরশু দিন থেকে আমার ফটোশপের পেইড কোর্স রেজিস্ট্রেশনটা শুরু হবে। আমার এখানে অনেক স্টুডেন্ট আছে অলরেডি যারা জানেন না, বা যাদের মনে হয় যে হ্যাঁ আপনি আমার কাছ থেকে শিখতে চান যে ডিজাইনের সাইকোলজি আরো ডিপলি, শুধু ডিজাইন সাইকোলজি না, ডিজাইনও করে দেখানো হবে। আর যদি বলেন যে ভাই কেমন ডিজাইন আপনি করে দেখাবেন, ফটোশপের একেবারে কমপ্লিট অ্যাডভান্স, এখানে কোনো বেসিক শেখানো হবে না। বেসিকের জন্য ইউটিউব আছে, ইউটিউবে ফ্রিতে হাজারো জিনিস আছে, ফ্রিতে দেখে নেন। আমার এখানে কোনো বেসিক জিনিসপত্র নাই, একেবারে সবই হাইলি অ্যাডভান্স কোর্স ম্যানিপুলেশনের উপরে। আমি যদি আপনাদেরকে জাস্ট একটু মডিউলটা চেক করাই, যদি আমি মডিউলটা রেডি করি নাই, আগেরটাই দেখাই, ওটাতে মেবি একটু চেঞ্জেস আসতে পারে হালকা পাতলা। মডিউলটা কোথায়? মডিউল ডিলিট করে দিলাম নাকি আবার? আচ্ছা, এটা। সো এখানে আপনি যদি দেখেন আমাদের প্রথম, আমি যেটা করি, আমি কখনো ইন্ট্রোডাকশন এই হাবিজাবি বা ওরিয়েন্টেশন ক্লাস বলতে আমার কাছে কোনো শব্দ নাই। আমরা প্রথম ক্লাস থেকেই কাজ শুরু করি। একটা ক্লাস আমি নষ্ট কেন করব ওরিয়েন্টেশনের পেছনে, গল্প করার পেছনে? আমার মনে হয় না আমাদের ওই সময়টা আছে। আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা গল্প করতে পারি, বাট ডিজাইনের ক্ষেত্রে না। সেখানে আমরা ফ্যান্টাসি ভুলে যান, আপনি যে ডিজাইনটা করবেন সেটার পেছনে কোনো পারপাস আছে কিনা, উদ্দেশ্য আছে কিনা। তার আমরা ফটোশপ টুল শিখবো, বাট অ্যাডভান্স ওয়েতে, এখানে বেসিক কিছু নাই। দেন আমার স্পেশালিটি সেটা হচ্ছে সুইচ টাইপোগ্রাফি, যেটা আমরা একেবারে ইন ডিটেলসে শিখবো। সোশ্যাল মিডিয়া অ্যাডভান্স, এডিটোরিয়াল ডিজাইন ভার্সেস কমার্শিয়াল ডিজাইন। ম্যানিপুলেশন শেখার আগে আপনাকে লাইট শেড এবং অ্যাটমসফিয়ার ইফেক্ট সম্পর্কে জানতে হবে। প্রোডাক্ট অ্যাড ব্যানার, সেখানে ফ্যাশন হইতে পারে, গ্যাজেট রিলেটেড আইটেম হইতে পারে। আমার ব্যক্তিগত পছন্দের নিশ বা আমি যেটাতে সবচেয়ে বেটার মনে করি নিজেকে, সেটা হচ্ছে স্পোর্টস পোস্টার ডিজাইন। দেন এআই দিয়ে নেক্সট লেভেল ডিজাইন, ইনস্টাগ্রাম ক্যারোজেল, ইউটিউব থাম্বনেল, মুভি পোস্টার, অ্যাডভান্স ম্যানিপুলেশন। দেন হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট ম্যানিপুলেশন থাকতে পারে। দেন সব কিছু শেখার পরে আমরা কিভাবে একটা আকর্ষণীয় পোর্টফোলিও ক্রিয়েট করব। দেন শুধুমাত্র ক্লায়েন্ট হান্টিং না, ক্লায়েন্টের ইনসাইট, ক্লায়েন্টের পার্সোনা বোঝা, ক্লায়েন্টের সাইকোলজি বোঝা, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা। দেন কিভাবে আমরা আউটার মার্কেট প্লেসে জব হান্টিং করব, সেগুলো একেবারে ইন ডিটেলসে শেখানো হবে। আমার এখানে অনেক স্টুডেন্ট আছে। কোর্সে জয়েন করার আগে আপনি রিভিউ নিতে পারেন, আমার ফেসবুকে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক আমার স্টুডেন্ট আছে, তাদের কাছ থেকে প্রপার একটা রিভিউ নিতে পারেন। আমি বলবো না, আমার ক্লাস করেই আপনি জয়েন হয়ে যান। রেকর্ড ইনশাল্লাহ আগামীকালকে অথবা পরশুদিন আমি দিয়ে দিব ইউটিউবে, সো প্যারা নেই। এই হলো আমার এন্ড থেকে। আমাদের কারো কোনো প্রশ্ন আছে, জানার আছে, ইভেন আমার জন্য কোনো সাজেশন আছে, এনিথিং? এবং আমি একটু জানতে চাইবো আজকের ক্লাস আপনাদের কেমন লাগছে, এবং আপনার কি মনে হয় আপনি অনেক কিছু অজানা ছিল, বা মেবি কালকে থেকে আপনি যখন ডিজাইন করতে বসবেন ফন্ট নিয়ে প্যারা খাওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে? কেউ যদি শেয়ার করতে চান। খুবই ভালো হয়েছে ভাইয়া। ধন্যবাদ। আর কারো কোনো এনিথিং প্রশ্ন আছে, জানার আছে, বলার আছে ক্লাস নিয়ে? ভাইয়া এটা তো আমাদের সাথে বুঝি নাই। এই নাই ক্লাসে কোনো কিছু পাই না। আমি আপনার কথা বুঝতেছি না, নাকি বাকিরাও বুঝতেছেন না? আপনার কথা কেটে আসতেছে আমার কাছে। আজকের ক্লাসটা অনেক, আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? এখন শুনতেছি, এতক্ষণ শুনিনি। ও, আসলে বলতেছিলাম যে আমি কোর্সে এইসব পাই না। আজকে যা দেখাইছেন একটা কিছুই দেখাই করছেন, মানে আজকের ক্লাসটা যদি জয়েন না মিস। আচ্ছা,
এইটার উত্তরটা আমি যদি আপনাকে বলি, Change করতে- এটার উত্তরটা আমি যদি আপনাকে আমি বলি, লেটস সে আমার ফটোশপ উইজার্ড কোর্স কবে আসছিল? 1 বছর আগে, প্রথম ব্যাচ। 1 বছর আগে আমি আপনাদেরকে যা শেখাইছি, মানে আপনি তো ছিলেন না মনে হয় প্রথম ব্যাচে, আপনি মনে হয় পঞ্চম না ষষ্ঠ ব্যাচে, তাই না? ষষ্ঠ ব্যাচে মেবি। তো প্রথম ব্যাচে আমি যেগুলো শেখাইছিলাম, আজকে মানে লাস্ট আমার যে ব্যাচটা রানিং চলতেছে এই ব্যাচ, ওগুলা আমি তাদেরকে শেখাই নাই প্রথম ব্যাচে। কেন? 1 বছর আগে ভাই ট্রেন্ড ছিল একটু ডিফারেন্ট, 1 বছর আগে টপিক ছিল একটু ডিফারেন্ট, 1 বছর পরে এসে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। ইভেন আমি আজকে যে মডিউলটা আপনাদেরকে দেখাইছি, 1 বছর পর কি মডিউলটা চেঞ্জ হবে না? অবশ্যই হবে। কারণ আমি যদি 1 বছর পরেও সেম মডিউল দিয়ে ক্লাস করাই, মানুষজন বলবে যে ভাই আপনি তো 1 বছর আগে যা করেছেন এখনো তা, আপনার কোর্সে আমি কেন জয়েন হব? নোকিয়ার কথা আমি এই এক্সাম্পলটা সব সময় দেই, মানে আপনাদের মাথায় সেট করার জন্য যে আপনাকে যুগের সাথে তাল মিলাই চলতে হবে। নোকিয়া একটা সময় ছিল সবার উপরে, আইফোন টাইফোন স্যামসাং গুলো ওদের ধারে কাছে ছিল না, যদিও তাদের জন্ম হয় নাই তখন। কিন্তু যখন আইফোন আসলো, অ্যান্ড্রয়েড আসলো, নোকিয়া অহংকার করে বলছে যে না, আমরা আইফোন কি বলে অ্যান্ড্রয়েড বা ম্যাকওসে যাব না, আমরা আমাদের উইন্ডোজেই দুনিয়া কাঁপাবো। কিন্তু কি হলো দিন শেষে? সব শেষ, পুরো কোম্পানি দেউলিয়া। কেন? তারা ফিউচারকে অ্যাডাপ্ট করে নাই। সিমিলারলি আমি পঞ্চম ব্যাচে ষষ্ঠ ব্যাচে যা দিছি, সেম জিনিস যদি আজকের দিনে দেই, মানুষ কিন্তু আমাকে গালি দিবে যে ভাই পুরান জিনিস আপনি খাওয়াচ্ছেন। প্রতি ব্যাচে আমি ট্রাই করি নিত্য নতুন এমন কিছু দেয়ার যেইটা প্রিভিয়াস ব্যাচে ছিল না। বুঝতে পারছেন? এইটা আমি মনে করি যে সব বাকি মেন্টররাও করে থাকেন এবং এটা করা উচিত। আপনি যদি কখনো কোর্স করেন তখন আপনি নিজেও বুঝতে পারবেন, আপনি এখন যেটা শেয়ার করতেছেন 1 বছর পরে জিনিসপত্র চেঞ্জ হয়ে যাবে না। আবার কিছু জিনিস আমি তো ওয়ার্কশপেই দেখাই, সো সেটা কোর্সের দরকার কি? কোর্সে আমি দেখাই নাই বলেই তো আপনাদেরকে আমি এখানে আজকে ফ্রিতে দিচ্ছি। কি বলেন? আহ, আমাকে নোকিয়া ব্র্যান্ডকে আপনি মাত্র রুস্ট করতে পারেন ভাইয়া, ভালো। হ্যাঁ, বুঝি নাই। বলতেছি যে নোকিয়া ব্র্যান্ডকে আপনি একমাত্র একমাত্র পারেন রুস্ট করতে। না, ওদেরকে বুস্ট করে লাভ নেই, ওরা বুস্ট করলেও কোনো লাভ হবে না, কারণ এটা ওদের অহংকারের ফলের কারণে ওরা ডুবে গেছে। নোকিয়া আর কখনো উঠতে পারবে বলে মনে হয় না। এখন তো নোকিয়ার কোনো নামগন্ধই নেই। থাকবে না, এটা ওই যে বললাম অহংকারের কারণে ওরা মানে ফিউচারকে অ্যাডাপ্ট করে নাই। এখন অনেকে, আমি বিশ্বাস করবে না, অনেক সময় অনেকে বলে যে ভাই এআই আছে তা, বাট আমি এআই ইউজ করবো না, আমি ফটোশপে ম্যানুয়ালি করতে পছন্দ করি। আমি বলি যে আপনি গাধা ছাড়া আর কিছুই না। ফটোশপে আপনি যদি খেয়াল করেন একটা এ আছে, একটু মিউট করবো, সাউন্ড আসতেছে। যেমন ধরেন প্রোডাক্ট ম্যানিপুলেশন যদি আপনি করেন বা যে কোনো ম্যানিপুলেশন করেন, ফটোশপের একটা ফিচার হচ্ছে রাইট নাও, সেটা হচ্ছে হারমোনাইজ। এখন এখানে শো করবে না, আমি ধরেন কোন একটা প্রোডাক্ট নিয়ে আসি, আমার কাছে তো মনে হয় কোনো প্রোডাক্ট নাই, সবগুলো ডিজাইন। আচ্ছা লেটস আমি এটা নিয়ে আসি। প্রোডাক্টটা কোথায়? ওকে, এই যে প্রোডাক্ট আপনি দেখতেছেন, এখানে একটা অপশন দেখছেন হারমোনাইজ। হারমোনাইজ অপশনটার কাজ হচ্ছে জাস্ট এক ক্লিকে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে এটাকে ম্যাচ করাই দিবে, জাস্ট এক ক্লিকে। হ্যাঁ, এখনো এটা কি বলে কাজ চলতেছে মোস্ট প্রবাবলি এখনো, কারণ পারফেক্টলি কাজ করে না। কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ডে এটা এখনো পর্যন্ত পারফেক্টলি কাজ করে না, অনেক সময় লাইট শ্যাডোতে টুকটাক ভুল দিয়ে দেয়, বাট মোস্ট কেসে খুব দারুণ রেজাল্ট দেয় মাত্র এক ক্লিকে। যেইটা এক সময় আমাদের করতে প্রায় 15-20 মিনিট লেগে যাইতো, অনেক সময় আরো বেশিও সময় লাগতো। সো এখন আমি যদি গর্ব করে বলি আমি ম্যানিপুলেশন পারি, আমার এআই দরকার নাই, আমি গাধা। যেই জিনিসটা আমার 1 মিনিটে হয়ে যাচ্ছে সেটার পেছনে আমি 20 মিনিট কেন খরচ করব? ফটোশপে এরকম আরো অনেক ধরনের নতুন কিছু ফিচার অ্যাড হয়েছে,
সো আপনাকে যুগের সাথে তাল মিলাই চলতে হবে। প্লাস আরো একটা জিনিস আমি যদি আপনাদেরকে বলি, ম্যানিপুলেশন আগের চাইতে কিন্তু তুলনামূলক সহজ হয়েছে। এখন কিছু বেসিক কিছু ম্যানিপুলেশন আপনি কিন্তু চ্যাট জিপিটি, জেমিনি দিয়ে করতে পারবেন। আরো বিভিন্ন আছে ওয়েবসাইট, বাট আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। সো হাই এন্ড গুলা ছাড়া বেসিক যদি করেন, আমি সাজেস্ট করবো যে দরকার নাই ফটোশপে আপনার সময় নষ্ট করার। হ্যাঁ, টাইপোগ্রাফি আপনি ফটোশপে করবেন, কারণ টাইপোগ্রাফির জন্য আমি আজ পর্যন্ত এমন কোনো ওয়েবসাইট পাই নাই যে খুব দারুণ টাইপোগ্রাফি করতে পারে। ইন ফিউচারে হইলে আসতেও পারে, বলা যায় না, বাট আমরা ট্রাই করব যুগের সাথে তাল মেলায় চলতে। আর কারো কোনো প্রশ্ন? এনিথিং? বাট আমাদের এখানে আজকে জয়েন হয়েছে অনেকজন, ক্লাস মাত্র 3-4 জনের মনে হয় ভালো লাগছে, আর বাকিদের ভালো লাগে নাই। কি বলেন? ওই তো 2-3 জনের ভালো লাগছে, আর কারো মনে হয় ভালো লাগে নাই। যাই হোক, আমাদের মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই। যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমরা তাহলে ক্লোজ করতে পারি। ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে বেঁচে থাকলে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তাহলে সবাই ভালো থাকেন। আমরা এটা স্টপ